স্যার লেন্স পড়াচ্ছিলেন। কতদূর হয়েছে? সে লেন্স মেকার ল, লেন্স মেকার ফর্মুলা বলেছিলাম, বিভিন্ন লেন্সের ফোকাল লেন্থ বলেছিলাম। কনভেক্সের ক্ষেত্রে একটা মুখস্থ রাখলে সবগুলো মুখস্থ রাখা যাবে বলেছিলাম না। বাই কনভেক্স লেন্সের ছিল r/2 * μ-1। বাই কনভেক্স লেন্সের বলেছিলাম r/2 * μ-1 হবে। হ্যাঁ স্যার বলেছেন। লেনো কনভেক্সের জন্য কত হবে? r/μ-1, মানে দ্বিগুণ হয়ে যায়, তাই না? আর ওইটাই যদি কনভেক্সের ক্ষেত্রে চলে আসে তো শুধু একটা মাইনাস সাইন চলে আসবে। কনভার্জিং লেন্সের ফোকাল লেন্থ নেগেটিভ পজিটিভ হবে, আর ডাইভার্জিং লেন্সের ফোকাল লেন্থ নেগেটিভ হবে। তাহলে কনভেক্সের যে কোনো একটা মুখস্থ রাখো, বাদ বাকি সবটা মুখস্থ হয়ে যাবে। যদি বাই কনভেক্স আমরা বলি r/2 * μ-1, তাহলে প্লেনো কনভেক্সের ক্ষেত্রে তার দ্বিগুণ হয়ে যাবে, তার মানে r/μ-1 হবে। আর ওই জিনিসটাই যদি কনকেভে চলে আসো তাহলে শুধু একটা মাইনাস সাইন দিয়ে গুণ করে দিও, সাইনটা শুধু চেঞ্জ হয়ে যাবে, বাস। বাদ বাকি ফর্মুলাগুলো সেম। এর উপরে বেস করে কোশ্চেন বলো। স্যার আগের দিন আপনি কিছু অঙ্ক করিয়েছিলেন যেখানে মানে লেন্সের দুটো পার্টে আলাদা আলাদা মিউ আছে, তো ওখান থেকে মানে বলেছিলেন যে মনোক্রোম্যাটিক লাইটের হয়, মানে ইমেজ দুটো তৈরি হয় কি তিনটে এরকম যে করিয়েছিলেন, তো ওখানে হোয়াইট লাইট ইউজ করলে কি হয় ওটা বুঝতে পারছি না। ডিসপারশন হয়ে যাবে তো। হোয়াইট লাইট প্রত্যেকটা কালার আলাদা আলাদা পাস করা হয়, তাহলে ডিসপারশনের কারণে বিভিন্ন কালার অফ লাইটের ডেভিয়েশন আলাদা 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 হবে, একটাই কালার অফ লাইটের বিভিন্ন ইমেজেস ফর্ম হয়ে যাবে। ওকে স্যার, ঠিক আছে। বাট এখানে আমাদেরকে দেওয়া থাকবে মনোক্রোম্যাটিক লাইট। মনোক্রোম্যাটিক লাইট থাকলে বিভিন্ন মিডিয়াম যদি থাকে, তাহলে যতগুলো মিডিয়াম থাকবে সেই মিডিয়ামগুলো কিন্তু প্যারালাল এক্সিসের প্যারালাল হতে হবে, প্রিন্সিপাল এক্সিসের প্যারালাল হতে হবে। তো প্রিন্সিপাল এক্সিসের প্যারালাল যতগুলো মিডিয়াম থাকবে ততগুলো মিডিয়ামের জন্য কি হবে? নাম্বার অফ মাল্টিপল ইমেজেস ফর্ম হবে। কিন্তু যদি এক্সিসের পারপেন্ডিকুলার বরাবর, মানে লাইট যে পাথে যাচ্ছে ওই পাথে যদি অনেকগুলো প্যারালাল মিডিয়াম রাখো, তো পাস হবার পর বেরোচ্ছে তো সব একই মিডিয়াম থেকে, তাহলে তখন আলাদা আলাদা ইমেজ ফর্ম হবে না, একটাই ইমেজ ফর্ম হবে। আর যদি আমরা বলেছিলাম অ্যাপারচারটাকে কভার করে দিই কোনো ব্ল্যাক পেপার দিয়ে, তখন কি হয়? নাম্বার অফ ইমেজেস যা থাকে ওইটাই থাকবে, চেঞ্জ হবে না, শুধু ইন্টেন্সিটিটা কমে যায়। কতটা ইন্টেন্সিটি কমে গেল সেটাও অঙ্ক করিয়েছিলাম, বলেছিলাম না কিরকম ভাবে করবে। তো ওইগুলোও করা যেতে পারে। এইগুলো হচ্ছে থিওরিটিক্যাল কোশ্চেন। কনভার্জিং লেন্স ডাইভার্জিং লেন্সের মতন বিহেভ করবে, ডাইভার্জিং লেন্স কনভার্জিং লেন্সের মতন বিহেভ করবে, কিরকম ভাবে করবে এগুলো করা হয়েছিল, বলেছিলাম, বলা হয়েছিল তো। হ্যাঁ স্যার। এরকম কোন মিডিয়ামে রেখে দাও সাচ দ্যাট ওই মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স লেন্সের ম্যাটেরিয়ালের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের থেকে বেশি হয়ে যাবে, তখন কনভার্জিংটা ডাইভার্জিং হিসাবে কাজ করবে আর ডাইভার্জিংটা কনভার্জিং হিসাবে কাজ করবে, তাই তো? ইন দ্যাট কেস একটা ডাইভার্জিং লেন্সও রিয়েল ইমেজ ফর্ম করতে পারবে, যেহেতু কনভার্জিং হয়ে যাচ্ছে রিয়েল ইমেজ ফর্ম করবে অফ আ ফিক্সড অবজেক্ট অন আ প্রিন্সিপাল এক্সিস, একটা রিয়েল ইমেজ ফর্ম করবে। কনভেক্স লেন্স মানে কনভার্জিং লেন্সের নেচার কনভার্জিং মিররের নেচারের মতন সেম রয়েছে। কনভেক্স লেন্স মানে কনভার্জিং লেন্স, তার নেচার কনভার্জিং মিরর তার মানে কনকেভ মিররের নেচারের মতন সেম থাকবে, ঠিক আছে? নেচার বলতে গেলে কি, ওইখানে কনভার্জিং মিররটা কি করতো? জেনারেলি রিয়েল ইমেজ ফর্ম করতো জেনারেলি। এইখানে কনভার্জিং লেন্স জেনারেলি রিয়েল ইমেজ ফর্ম করবে। পার্থক্যটা কি হয়? মিররের ক্ষেত্রে রিয়েল ইমেজটা কোথায় হবে? ইন ফ্রন্ট, তাই না? আর লেন্সের ক্ষেত্রে রিয়েল ইমেজটা কোথায় হবে? ইন ফ্রন্ট হবে, ব্যাকওয়ার্ড, বিহাইন্ড চলে যাবে, অন দ্য আদার সাইড বলতে পারো। ব্যাকওয়ার্ড বলা যায় না, অন দ্য আদার সাইড বলা হয়, যেহেতু দুদিক থেকেই তো আমাদের ইন ফ্রন্টই দেখা দিবে, তাই না? অবজেক্ট যেদিকে রাখবে সেটা হচ্ছে ইন ফ্রন্ট সারফেস, তার অন্যদিকে সারফেসে বিহাইন্ড বলো, মনে রাখার জন্য বিহাইন্ড বলতে পারো, বাট অন দ্য আদার সাইড বেটা বলাটা ভালো। তো ইমেজ অন দ্য আদার সাইড ফর্ম হবে, নট অন দ্য সেম সাইড অফ দ্য অবজেক্ট। যেদিকে অবজেক্ট রয়েছে ওইদিকে ফর্ম হবে না, ঠিক আছে? নাও এবার একটা জিনিস দেখো, কনভার্জিং মিররের ক্ষেত্রে যেরকম ভাবে আমরা দেখেছিলাম, একটা চার্ট বানিয়েছিলাম, অবজেক্টটাকে দেশের ভিতরে যদি রাখি তাহলে ইমেজ কোথায় হবে, অবজেক্ট দেশের বাইরে থাকলে ইমেজটা দেশের ভিতরে হবে, দুটো একই দেশে হতে পারে না, এগুলো করা হয়েছিল তো। সিমিলারলি এখানেও আমরা বলতে পারি
কনভার্জিং লেন্সের ক্ষেত্রেও যদি অবজেক্টকে বিভিন্ন জায়গায় রাখো তাহলে তার ইমেজ বিভিন্ন জায়গায় হবে উইথ সেম নেচার অ্যাজ দ্যাট অফ কনভার্জিং মিরর। তাহলে অবজেক্ট যদি আমরা ইনফিনিটিতে রাখি তো ইমেজটা কোথায় ফর্ম হবে বলো? ফোকাস। ফোকাসে। ফোকাসে ফর্ম হবে, রিয়েল ইমেজ হবে, পয়েন্ট ইমেজ হবে, সাইজটা কত হবে? 0, ম্যাগনিফিকেশনটা 0, ঠিক আছে? বাট দিস রিয়েল ইমেজ উইল বি ফর্ম অন দ্য আদার সাইড অফ দ্য লেন্স। অবজেক্ট যদি এইদিকে মাঝখানে যদি কনভেক্স লেন্স এটা রয়েছে কনভেক্স লেন্স, অবজেক্ট যদি এইদিকে ইনফিনিটিতে রাখো তো ইমেজটা ওই ধারের ফোকাসে হবে, তাই না? এবার আস্তে আস্তে করে অবজেক্টটাকে যদি আমরা কাছে নিয়ে আসি, ইফ সাপোজ দ্য অবজেক্ট ইজ কেপ্ট বিয়ন্ড দ্য সেন্টার অফ কার্ভেচার, তাহলে ইমেজটা কোথায় ফর্ম হবে? এফ থেকে 2F এর ফোকাস আর সেন্টারের মাঝে। ফোকাস আর সেন্টারের ভিতরে হবে। তাহলে ইমেজটা সেন্টারের ভিতরে যদি থাকে তার সাইজ কত হবে? বড় হবে না ছোট হবে? ছোট হবে। ছোট হবে। ইমেজ হবে। ফোকাসে মনে রাখবে অবজেক্টের সাইজ কত? ফোকাসে সরি ইমেজের সাইজ, ইমেজের সাইজ পয়েন্ট ইমেজ 0 রয়েছে। এবার যেই অবজেক্টটাকে কাছে নিয়ে আসতে শুরু করবে, লেন্সের দিকে নিয়ে যাবে, ইমেজটা দূরে সরতে লাগবে, তাই না? তাহলে যেই দূরে সরতে লাগলো তার ইমেজের সাইজ আস্তে 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 করে কি হবে? বাড়বে। ইমেজের সাইজ আস্তে আস্তে করে বাড়বে। যদি অবজেক্টটাকে নিয়ে এসে এই ধারে সেন্টারে রাখো তো ইমেজটা ওই ধারে সেন্টারে ফর্ম হবে আর দুটোরই সাইজ সেম হয়ে যাবে। অবজেক্টটা এই দিকের সেন্টারের ভিতরে যদি নিয়ে যাও তো ইমেজটা ওই দিকের সেন্টারে বেরিয়ে যাবে আর ইমেজের সাইজ তখন বড় হয়ে যাবে। এনলার্জড ম্যাগনিফাইড ইমেজ হবে। অবজেক্টটাকে যদি আমরা এখানে ফোকাসে রাখি তাহলে ইমেজটা ওই ধারে ইনফিনিটিতে ফর্ম হবে, ঠিক আছে? আর অবজেক্টটা যদি এই ধারের ফোকাসের ভিতরে নিয়ে যাও, ইন দ্যাট কেস ভার্চুয়াল it will form virtual image. Virtual image টা লেখা হবে in front থাকবে না on the other side থাকবে? in front মানে on the same side of the object, object যে ধারে রয়েছে ভার্চুয়াল ইমেজ তো ওই ধারেই ফর্ম হয়, তাই না? তাহলে একটা ভার্চুয়াল ইমেজ on the same side of the object, on the same side of the lens বলতে পারো ফর্ম হবে। আর তার ম্যাগনিফিকেশনটা বলো তো ডিমিনিশড হবে না ম্যাগনিফাইড হবে? ম্যাগনিফাইড হবে। Magnified virtual image. This is the main thing that you have to remember, that just like converging mirror শুধুমাত্র একটা ক্ষেত্রে রিয়েল ভার্চুয়াল ইমেজ ফর্ম করতে পারছিল কখন? যখন অবজেক্টটাকে আমরা রাখছিলাম কোথায়? পোল আর ফোকাসের মাঝখানে, কিন্তু নেচার অফ দ্য ইমেজ ছিল ভার্চুয়াল বাট সাইজটা অবজেক্ট থেকে বড়, মানে ম্যাগনিফাইড ইমেজ হতো। এটাই in the same way converging lens generally real image form করে, শুধুমাত্র একটা কন্ডিশন এরকম রয়েছে যেখানে converging lens virtual image form করবে, and that is when the object is placed in between optical center and focus, and the magnification in this case the size of the image will be magnified, enlarged image, বড় image form হবে, ঠিক আছে? ডাইভার্জিং মিররের ক্ষেত্রে বলো, ডাইভার্জিং মিররের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম? অবজেক্ট যে কোনো জায়গায় রাখো ওইটা সব সময় কি রকম ইমেজ ফর্ম করবে? রিয়েল না ভার্চুয়াল? সাইজটা বড় না ছোট? ডিমিনিশ। কোথায়? ছোট। অলওয়েজ ফোকাস এন্ড পোল এন্ড ফোকাসের মাঝখানে একটা ডিমিনিশড ভার্চুয়াল ইমেজ ফর্ম করে দেয়, ঠিক আছে? সিমিলারলি যদি ডাইভার্জিং লেন্স ধরো তাহলে ফর এনি পজিশন অফ দ্য অবজেক্ট it will also form a diminished virtual image in between optical center and focus. এখানে পোল ছিল, এখানে অপটিক্যাল সেন্টার আসবে, তো অপটিক্যাল সেন্টার আর ফোকাসের মাঝখানে কোথাও একটা diminished virtual image ফর্ম করে দিবে। ভার্চুয়াল ইমেজ ইন ফ্রন্ট থাকবে, on the same side of the object থাকবে অলওয়েজ। এটা হচ্ছে জেনারেল কেস ইন কেস অফ কনভার্জিং লেন্স, ইন কেস অফ ডাইভার্জিং লেন্স। এইবার একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে দিতে পারে, এগুলো চার্ট তোমরা নিজে দিয়ে বানিয়ে নিও, ঠিক আছে? এই চার্টটা আমাদের অলরেডি মিররের মধ্যে পড়িয়ে দিয়েছিলাম, মিররের চার্ট বানিয়ে বলে দিয়েছিলাম ইউ কি হলে ভি কি হবে, নেচার অফ দ্য ইমেজ কি হবে, ঠিক আছে? তো এই লেন্সের জন্য এইরকম একটা চার্ট নিজে দিয়ে বানিয়ে নিও, পজিশন অফ অবজেক্ট, পজিশন অফ ইমেজ, নেচার অফ ইমেজ, ঠিক আছে? করে নিবে নিজে দিয়ে, বানিয়ে রাখবে। নোট ফোর্স বানাচ্ছো কিছু, শুধু নোট খোঁচা করছো? কিছু নোটস ফোর্স বানিয়ে রাখছো? দরকার নেই, বানানো হচ্ছে না। যা পড়ে নিচ্ছি ওইটাই অনেক, নোট ফোর্স কি বানাবো?
একইবার নোট যখন ইনকাম করতে শুরু করবো তখন নোট জমা করতে শুরু করবে, তাই না? তাই হোক, যদি খাতায় লিখে রাখছো তো খাতায় লিখলো, এটাই তোমাদের নোট, লিখে রাখো। তাহলে এটা লিখে নিবে নাম্বার 1। দ্বিতীয় কথাটা হচ্ছে যেরকম ভাবে যদি কোশ্চেন তোমাকে কনভার্জিং লেন্সের জন্য বলে, কনভার্জিং লেন্স কি রিয়েল ইমেজ ফর্ম করতে, ভার্চুয়াল ইমেজ ফর্ম করতে পারে? জেনারেলি তো রিয়েল ইমেজ ফর্ম করে, ভার্চুয়াল ইমেজ ফর্ম করতে পারে? তো আমরা কি বলবো? হ্যাঁ করতে পারে। কখন? যখন অবজেক্টটা রাখা হবে। কোথায় রাখা হবে? ফোকাস আর অপটিক্যাল সেন্টারের মাঝে। সিমিলারলি যদি তোমাকে বলে ডাইভার্জিং লেন্স জেনারেলি কি রকম ইমেজ ফর্ম করছে? ভার্চুয়াল ইমেজ, তাই তো? তাহলে ডাইভার্জিং লেন্স কি কখনো রিয়েল ইমেজ ফর্ম করতে পারে? তার আনসার হবে হ্যাঁ। হ্যাঁ স্যার। দুটো কন্ডিশন রয়েছে, দুটো কন্ডিশনের ক্ষেত্রে ডাইভার্জিং লেন্স রিয়েল ইমেজ ফর্ম করতে পারে। দুটো কন্ডিশন কি কি? প্রথম কন্ডিশনটা বলো। মিডিয়াম চেঞ্জ করলে একটা, বেশি ডেন্সার মিডিয়াম থাকলে। ডেন্সার মিডিয়ামে যদি ডাইভার্জিং লেন্সটা রেখে দাও, হ্যাঁ স্যার, মানে ওই মিডিয়াম যদি চেঞ্জ করি, যেটা ম্যাটেরিয়ালের রিফ্র্যাক্টিভ ইনডেক্স রয়েছে তার থেকে বেশি ডেন্সার মিডিয়াম যদি রেখে দিই, তার থেকে বেশি রিফ্র্যাক্টিভ ইনডেক্স वाला মিডিয়ামে যদি রেখে দিই, কনভার্জ তাহলে করে দিই। কনভার্জিং মিরর কনভার্জিং লেন্স হয়ে যাবে, রিয়েল ইমেজ ফর্ম করবে। তাছাড়া আরেকটা কন্ডিশন রয়েছে, যদি ভার্চুয়াল অবজেক্ট ইমেজটা স্যার ফোকাসের অনেক দূরে থাকবে, ফোকাসের মধ্যে ভার্চুয়াল অবজেক্ট যদি হয় তাহলে এটা করা যেতে পারে। আর ভার্চুয়াল অবজেক্ট হলে কি সব সময় রিয়েল ইমেজ ফর্ম করবে? না। অপটিক্যাল সেন্টার আর ফোকাসের মধ্যে থাকবে। কি ফোকাস থেকে স্যার দূরে থাকতে হবে ভার্চুয়াল ইমেজটা, ভার্চুয়াল ভার্চুয়াল অবজেক্টটাকে স্যার অবজেক্টটা। ফোকাস আর অপটিক্যাল পোলের মাঝে থাকতে হবে, অপটিক্যাল সেন্টার আর ফোকাসের মাঝে ভার্চুয়াল অবজেক্টটাকে থাকতে হবে। অপটিক্যাল সেন্টার আর ফোকাসের মাঝখানে যদি ভার্চুয়াল অবজেক্ট থাকে তাহলেই শুধুমাত্র রিয়েল ইমেজ ফর্ম করতে পারবে। আদারওয়াইজ যদি ফোকাসে বা ফোকাস থেকে বাইরে যদি চলে যায়, ইন দ্যাট কেস অবজেক্ট ভার্চুয়াল হবার সত্ত্বেও রিয়েল ইমেজ হবে না, ভার্চুয়াল ইমেজ হয়ে যাবে। ঠিক আছে? ধরো যেরকম ভাবে আমরা এই কন্ডিশন ধরি, কনভেক্স লেন্স কনকেভ লেন্স, এদের মধ্যে রিফ্র্যাকশন যদি আমরা ইকুইকনকেভ লেন্স বা ইকুইকনভেক্স লেন্সের রিফ্র্যাকশন যদি দেখাই, তাহলে এই এক্সিসটা যেটা বলা হচ্ছে, দিস ইজ দ্য এক্সিস অফ দ্য লেন্স। এই এক্সিস বরাবর লাইটটা স্ট্রেট পাথ নিয়ে যাব, তারপর তাদেরকে ডাইভার্জ করব, কনভার্জ করব, ডেভিয়েশন ওইখান থেকে হয়। তাহলে একটা বিম অফ লাইট যদি ধরো প্যারালাল আসছে তাহলে ফোকাস থেকে ডাইভার্জ হয়ে যাবে। আর যদি কোনো বিম অফ লাইট ফোকাস থেকে পাস করতে চাইছে, এটা হচ্ছে ফোকাস, ফোকাস থেকে যদি পাস করতে চায় তো রিফ্র্যাকশনের পর কি রকম ভাবে চলে যায় বলো তো? ডাইভার্জিং লেন্স নিজের পাথ থেকে দূরে সরে যাবে কিন্তু প্যারালাল হয়ে যাবে যদি ফোকাস থেকে পাস করতে চায়। ঠিক আছে? তাহলে ইমেজটা কোথায় ফর্ম হবে? প্যারালালি গেলে এট মামা বাড়িতে হবে, মামা বাড়ি চলে গেল, চন্দা মামা বাড়িতে গিয়ে হবে, ইমেজটা ফর্ম হবে ইনফিনিটিতে হবে। এইবার যদি লাইটটা ফোকাস থেকে দূরে যদি কনভার্জ হতে চায় তো লাইটটা ডাইভার্জ হলে প্যারালাল থেকে আরো ডাইভার্জ হলে দূরে সরবে, তাহলে এবার কখনো মিট করবে, এরকম ভাবে চলে যাচ্ছে লাইক দিস। ধরো এরকম ডাইভার্জ হলো, এরকম ভাবে চলে গেল, তো কখনো তো মিট করতে পারবে না, তাহলে তাকে পেছনে নিয়ে এসে মিট করাবো, তখন ভার্চুয়াল ইমেজ ফর্ম হয়ে যাবে, রিয়েল ইমেজ হবে না। ঠিক আছে? আর যদি লাইটটা ফোকাসে কনভার্জ হতে চাইছিল, প্যারালাল হলো, ফোকাসে যদি আগে কনভার্জ হতে চাইতো যদি, তাহলে ডাইভার্জ হবে কিন্তু প্যারালাল হবে না, এরকম ভাবে চলে যাবে, গিয়ে কোথাও মিট করবে, মানে রিয়েল ইমেজ ফর্ম করতে পারে। তো রিয়েল ইমেজ ফর্ম করা যাবে ভার্চুয়াল অবজেক্টের জন্য বাই আ ডাইভার্জিং লেন্স অনলি কখন কন্ডিশনটা পসিবল হচ্ছে বলো? ভার্চুয়াল ইমেজটা অপটিক্যাল সেন্টার আর ফোকাসের মাঝে হলে। এটা যদি আমরা বলি ফোকাস, তাহলে অবজেক্ট মাস্ট বি কনভার্জ বিফোর ফোকাস, অবজেক্টটা এখানে হওয়া উচিত ফোকাসের আগে। ইমেজটা ফোকাসের ভেতরেও হতে পারে, ফোকাসের বাইরেও হতে পারে, এটা নির্ভর করছে পয়েন্ট অফ কনভার্জেন্স। পয়েন্ট অফ কনভার্জেন্স কত আগে রয়েছে, খুব এই দিকে যদি চলে আসে তাহলে ফোকাসের আগে মিট করে যাবে। ঠিক আছে? আর যদি পয়েন্ট অফ কনভার্জেন্সটা ফোকাসের কাছে চলে যায় তাহলে মিট করবে দূরে গিয়ে, ফোকাসের বাইরে গিয়ে মিট করবে। তাহলে ইমেজটা ফোকাসের ভিতরেও থাকতে পারে, ফোকাসের বাইরেও যেতে পারে, বাট অবজেক্ট থেকে অবশ্যই দূরে হবে, অবজেক্ট থেকে অবশ্যই দূরে হবে। বাট
in case of forming a real image by this converging beam of light, object must be converged before focus, otherwise কখনো রিয়েল ইমেজ ফর্ম হবে না। এবার এর রিয়েল ইমেজটা গেল, ধরো এখানে গিয়ে বিট করলো। এবার এই পয়েন্ট অফ কনভারজেন্স যদি একদম ফোকাসের দিকে চলে যায় তো ইমেজটা দূরে চলে যাবে। পয়েন্ট অফ কনভারজেন্স যদি অপটিক্যাল সেন্টারের দিকে চলে আসে তাহলে ইমেজটা ফোকাসের ভিতরে হবে। তো ইমেজ ফোকাসের বাইরেও হতে পারে, ভিতরে হতে পারে, যে কোনো জায়গা হতে পারে, বাট অবজেক্ট মাস্ট বি কনভার্ট, ভার্চুয়াল অবজেক্ট যেটা ফর্ম হবে ওইটা ফোকাসের ভিতরে মাস্ট বি থাকতেই হবে। তার মানে অবজেক্টের ডিসটেন্স যেটা ধরবে এখানে, ভার্চুয়াল অবজেক্ট ডিসটেন্স ইউ এর মান এফ এর তুলনায় বড় হবে না ছোট হবে বলো? ছোট হবে। হবে। ইউ মাস্ট বি লেস দেন এফ। ঠিক আছে, এই সব কিছু কিছু জিনিস রয়েছে যেখান থেকে আমরা কি বলতে পারি, অনেকগুলো কোশ্চেন এরকম ভাবে পাবে যে কোশ্চেন গুলো তোমরা উইদাউট সলভিং আনসার দেখেই ঠিক করে দিতে পারবে। অনেকগুলো কোশ্চেন এখনই করাচ্ছি। তাছাড়া আরেকটা জিনিস বললাম যেটা কনভার্জিং মিররের ক্ষেত্রে আমরা পড়েছিলাম। কনভার্জিং মিররের ক্ষেত্রে আমরা কি পড়েছিলাম বলতো? সেম ম্যাগনিফিকেশনের ইমেজ দুটো আলাদা আলাদা জায়গায় অবজেক্টটাকে রেখে আমরা প্রডিউস করতে পারি কিনা বলতো কনভার্জিং মিরর? হ্যাঁ স্যার। একটা পজিশনের জন্য রিয়েল ইমেজ হবে, একটার জন্য ভার্চুয়াল ইমেজ হবে, বাট ম্যাগনিফিকেশন উইল বি সেম, নেচার সেম হবে না। সেম নেচারের সেম ম্যাগনিফিকেশনের দুটো জায়গার জন্য কখনো পসিবল হয় না। লেন্সের ক্ষেত্রেও হবে না, মিররের ক্ষেত্রেও হবে না। বাট কনভার্জিং লেন্স বা কনভার্জিং মিররের ক্ষেত্রে দুটো আলাদা আলাদা জায়গায় অবজেক্টটাকে রেখে সেম ম্যাগনিফিকেশনের ইমেজ ফর্ম করা যেতে পারে, বাট তাতেও একটা রিয়েল হবে, একটা ভার্চুয়াল হবে। ঠিক আছে, তো রিয়েল ইমেজ যদি ম্যাগনিফাইড ধরি, অবজেক্টটা কোথায় রাখতে হবে বলো? ইন বিটুইন ফোকাস এন্ড পোল। সেন্টার ফোকাসের ভিতরে যদি অবজেক্টটাকে রাখো তো ইমেজটা বাইরে চলে যাবে সেন্টারে, ম্যাগনিফাইড ইমেজ ফর্ম হবে, রিয়েল ইমেজ ফর্ম হবে। বাট অবজেক্টটাকে যদি আমরা ওই অবজেক্টটাকে তুলে নিয়ে চলে আসি ফোকাসের ভিতরে, মিররের ক্ষেত্রে পোল এন্ড ফোকাস চলে আসবে, আর লেন্সের ক্ষেত্রে অপটিক্যাল সেন্টার এন্ড ফোকাসের ভিতরে যদি রাখো তাহলে ভার্চুয়াল ইমেজ ফর্ম হবে, সেম ম্যাগনিফিকেশনের পসিবল রয়েছে। ঠিক আছে, তাহলে ওইখানে যেরকম ভাবে আমরা বলতাম সেম ম্যাগনিফিকেশনের ইমেজ, একটা আমরা ফোকাস আর পোলের ভিতরে ধরতাম ভার্চুয়াল ইমেজ, আর একটা আমরা ধরতাম কোথায়? ফোকাস এন্ড সেন্টারের মধ্যে, সেটা হচ্ছে রিয়েল ইমেজ। সিমিলারলি কনভার্জিং লেন্সের ক্ষেত্রে দুটো পজিশনের কোশ্চেন যদি দিয়ে দেয় সেম ম্যাগনিফিকেশন, তাহলে একটা ধরবো অপটিক্যাল সেন্টার এন্ড ফোকাসের মাঝখানে, একটা ধরবো ফোকাস এন্ড সেন্টারের মাঝখানে, সেম ম্যাগনিফিকেশন হবে, বাট নেচার উইল বি অপোজিট। নেচার অপোজিট হবার মানে কি হলো এখানে বলো তো? রিয়েল ইমেজের ক্ষেত্রে মিররের লেন্সের অন্য ধারে হবে, বিহাইন্ড দ্য লেন্স বলতে পারো, তাই না? আর ভার্চুয়াল ইমেজের ক্ষেত্রে একই দিকে এই জিনিসগুলো মনে রাখবে। তাদের মধ্যে বার করতে দিতে পারে, এরও অঙ্ক দিতে পারে, সব ধরনের অঙ্ক করাচ্ছি। তার আগে আমরা ট্রান্সভার্স ম্যাগনিফিকেশনের ইকুয়েশনটা লিখে দিচ্ছি। ট্রান্সভার্স ম্যাগনিফিকেশনের ইকুয়েশনটা যেরকম ভাবে মিররের ফর্মুলা বানিয়েছিলাম আমরা নিজস্ব, মিররের মধ্যে আমরা নিজের একটা ইকুয়েশন বানিয়ে নিয়েছিলাম, সেটাই দিয়ে আমরা সব অঙ্কগুলোকে সলভ করছিলাম। মিরর ইকুয়েশন ধরার আর দরকার ছিল না, তাই না? সিমিলারলি এখানেও আমরা ট্রান্সভার্স ম্যাগনিফিকেশনের জন্য কি লিখতে পারি বলো? সাইজ অফ দ্য ইমেজ বাই সাইজ অফ দ্য অবজেক্ট ইকুয়াল টু v by u ইকুয়াল টু f by f plus c। ওইখানে আর এখানের মধ্যে কি তফাৎ রয়েছে? স্যার ওখানে f by f minus u ছিল, ওখানে f by f minus u ছিল, আর এখানে minus v by u ছিল। ইন দিস কেস আমরা এখানে প্লাস v by u ধরবো, এখানে f by f plus u ধরবো। ঠিক আছে, m এর সাইন যদি নেগেটিভ হয় তাহলে রিয়েল না ভার্চুয়াল? রিয়েল ইমেজ ছিল না? রিয়েল। m এর পজিটিভ থাকলে ভার্চুয়াল। এই সাইন কনভেনশনটা আমরা এইখান থেকে ধরি। অবজেক্টটাকে তো অবশ্যই আমাদেরকে প্রিন্সিপাল এক্সিস এর উপরে রাখতে হবে। প্রিন্সিপাল এক্সিস এর উপরে যদি রাখি তো সাইজ অফ দা অবজেক্ট তো সবসময় পজিটিভ ধরা হবে, ইরেক্ট অবজেক্ট রাখি, তাই না? অবজেক্ট ইরেক্ট, সাইজ পজিটিভ। ইমেজ যদি ইরেক্ট হয় সাইজ পজিটিভ। ইরেক্ট ইমেজ মানে কি, রিয়েল না ভার্চুয়াল?
ভার্চুয়াল। ভার্চুয়াল ইমেজ যদি ফর্ম হয় ইরেক্ট হবে, সাইজ অফ দ্য ইমেজ পজিটিভ হবে, এটাও পজিটিভ, দুটোই পজিটিভ, তাহলে মানে এম পজিটিভ ভার্চুয়াল ইমেজের ক্ষেত্রে। কিন্তু যদি রিয়েল ইমেজ হয় ভি নেগেটিভ, ইনভার্টেড মানে আই ইনভার্টার। আই নেগেটিভ হবে, সাইজ অফ দ্য ইমেজ নেগেটিভ হবে, সাইজ অফ দ্য অবজেক্ট পজিটিভ হবে, মাইনাস প্লাস মাইনাস হবে, এম নেগেটিভ হলো রিয়েল ইমেজের ক্ষেত্রে। ঠিক আছে, এবার দেখো এইখানে অবজেক্ট ডিসটেন্সের রেসপেক্টে যদি বলো, তো অবজেক্ট ডিসটেন্সটা তো সবসময় আমরা অবজেক্টটাকে তো লেন্সের সামনে রাখবো, তাহলে ইউ তো নেগেটিভ হবেই হবে, তাই না? এবার ভাবো যদি ভার্চুয়াল ইমেজ হয় তাহলে কোন ধারে হয়, অবজেক্টের দিকে হয় না অন্য ধারে হয়? অবজেক্টের দিকে। তাহলে ইউ যদি নেগেটিভ ধরো তো ভিটাও নেগেটিভ। নেগেটিভ আসবে, তাহলে এটাও নেগেটিভ, মাইনাস মাইনাস গুণ করলে প্লাস চলে আসবে, তো এম প্লাস মানে তো ভার্চুয়াল ইমেজই তো হয়, তার মানে এখানে আবার থেকে মাইনাস গুণ করার দরকার আমাদের নেই, যেটা মিররের দরকার হতো, তাই না? আর যদি রিয়েল ইমেজ হয় ইউটা নেগেটিভ হবে কিন্তু ভি তখন কি হয়ে যাবে, ভি পজিটিভ, তাহলে এটা প্লাস এটা মাইনাস গুণ করলে এম এর মান নেগেটিভ চলে আসবে, নেগেটিভ মানে রিয়েল, তার মানে এখানে নিজেই যে সাইনটা ধরছি ওইটাই ধরে এম এর পজিটিভ নেগেটিভ মান ভার্চুয়াল বা রিয়েল এর জন্য চলে আসছে, তাই জন্য আলাদাভাবে কোনো নেগেটিভ সাইন আমাদের এখানে ধরা হয় না, যেটা আমরা আলাদাভাবে মিররের ক্ষেত্রে ধরছিলাম, তাই না? মিররের ক্ষেত্রে আমাদের রিয়েল ইমেজটা কোথায় হতো, ইউটা তো সবসময় নেগেটিভ হবে, মিররের সামনে রাখছিলাম আমরা, তাই না? এবার মিররের ক্ষেত্রে বলো রিয়েল ইমেজ ইন ফ্রন্ট হতে না বিহাইন্ড হতো? ইন ফ্রন্ট মানে ভি এর মান পজিটিভ ধরবে না নেগেটিভ ধরবে? নেগেটিভ। নিচে নেগেটিভ রয়েছে, উপরেও নেগেটিভ রইল, দুটো যদি নেগেটিভ থাকে তাহলে তো প্লাস হয়ে যাবে, কিন্তু রিয়েল ইমেজের ম্যাগনিফিকেশন আমরা কি জানি, এম এর মান নেগেটিভ হয়, তো তার জন্য একটা মাইনাস সাইন দিয়ে আমাদেরকে এখানে গুণ করতে হচ্ছিল, এটা পজিটিভ হলে মাইনাস দিয়ে গুণ হলে পজিটিভ হয়ে যাবে, তার জন্য আমাদের ম্যাগনিফিকেশনের সূত্রটা কি আসতো, মাইনাস ভি বাই ইউ। বাট লেন্সের ক্ষেত্রে যদি ইউটা আমরা নেগেটিভ বসাই আর যদি রিয়েল ইমেজ হয় তো রিয়েল ইমেজ এখানে ইন ফ্রন্ট হবে না, বিহাইন্ড চলে যাবে, তাহলে ভি তো পজিটিভ হয়ে গেল, এটা নেগেটিভ এটা পজিটিভ, তো মাইনাস আর প্লাস যদি গুণ করি তো এম এর সাইন নেগেটিভ চলে আসবে না, তো এম নেগেটিভ হলে আমরা কি ধরি রিয়েল ইমেজ, এখানে এতে এখান থেকেই তো আমরা নেগেটিভ পেয়ে যাচ্ছি, তাহলে আর তার জন্য কোনো প্লাস মাইনাস সাইন গুণ করার দরকার নেই আমাদেরকে, তাই না? এই জন্য এখানে ম্যাগনিফিকেশনের সূত্র শুধু প্লাস ভি বাই ইউ হয় আর ওইখানে মাইনাস ভি বাই ইউ হয়, ঠিক আছে? এখানে যদি তোমরা ইকুয়েশন ধরো, এটা যদি ইকুয়েশন ধরো 1 বাই ভি মাইনাস 1 বাই ইউ ইকুয়াল টু 1 বাই এফ, তো এখান থেকে এটা যদি ওই ধারে নিয়ে যাও তাহলে 1 বাই ভি সমান কি পাবে, 1 বাই এফ প্লাস 1 বাই ইউ, এলসিএম দিলে ইউ প্লাস এফ বাই ইউ ইনটু এফ, উল্টে দিলে ভি ইকুয়াল টু কত আসবে, ইউ ইনটু ভি ডিভাইডেড বাই এফ প্লাস ইউ, তাই না? তাহলে ভি ইউটাকে যদি এই ধারে নিয়ে চলে আসো, ভি বাই ইউ সমান কত পাচ্ছ, এফ বাই এফ প্লাস ইউ, এটা লিখলাম। লেন্সে এইটা হচ্ছে, আর মিররের ক্ষেত্রে আসছিল মাইনাস ভি বাই ইউ সমান এফ বাই এফ মাইনাস ইউ আসছে, ঠিক আছে? আরেকটা ইকুয়েশন এখান থেকে বানাতে পারি, যদি ভি দিয়ে সবাইকে গুণ করো, ভি দিয়ে পুরো ইকুয়েশনটাকে, তাহলে এটা হবে ভি বাই ভি মাইনাস ভি বাই ইউ ইকুয়াল টু ভি বাই এফ, এটা গেল, আর এই ভি বাই ইউ সমান আমরা কি লিখতে পারি, মাইনাস ভি বাই এফ, এইটা বলবো ভি বাই ইউ সমান এইটা কি, ট্রান্সভার্স ম্যাগনিফিকেশন, এটা হচ্ছে কত, m মাইনাস m ট্রান্সভার্স v বাই f, এখানে একটা সূত্র পাবো v ইকুয়াল টু 1 মাইনাস m ট্রান্সভার্স ইনটু m, ইট ইজ সেম অ্যাজ দ্যাট অফ মিরর, মিররে এটাই এসেছিল না? হ্যাঁ স্যার। কখনো যদি ট্রান্সভার্স ম্যাগনিফিকেশন দেওয়া থাকে v বার করতে বললে 1 মাইনাস m ইনটু f করে দিব, f বার করতে বললে v দেওয়া থাকবে এখান থেকে বার করে নিব, ওইখানে মিররের ক্ষেত্রে u এর সাথে কি সম্পর্কটা ছিল বলো তো, 1 মাইনাস 1 বাই m ইনটু f, 1 মাইনাস 1 বাই m ইনটু f, এইখানে কি আসবে, এটাকে যদি u দিয়ে গুণ করো দুদিকে তাহলে এটা হবে কত, u বাই v, এটা u গেলে মাইনাস 1 হবে u বাই f, এটাকে কি বলবো আমরা, u বাই v 1 বাই m। 1 বাই m, যদি 1 বাই m মাইনাস 1 বসাও তো u এর সমান কত চলে আসবে, 1 বাই m ট্রান্সভার্স মাইনাস 1 ইনটু f, এখানে উল্টো আসবে, ওখানে আসছিল 1 মাইনাস 1 বাই m, এখানে আসবে 1 বাই m মাইনাস 1, হ্যাঁ স্যার। ঠিক আছে? এখানে শুধু এটা ডিফারেন্স রয়েছে,
ভি এর ফর্মুলা আগেকার মতন সেম রয়েছে, এখানে আমাদের ওইখানে মাইনাস আসছে, এখানে প্লাস হতে হবে, আর মিররের ক্ষেত্রে এফ মাইনাস ইউ আসছে, এখানে এফ প্লাস ইউ ধরতে হবে। তাছাড়া এটা তো ট্রান্সভার্স ম্যাগনিফিকেশন হলো। সিমিলারলি এক্সিয়াল ম্যাগনিফিকেশনের ক্ষেত্রে কি হবে বলো? এগুলো মিররের জন্য যা রয়েছে ওইটাই সেম চলে আসছে, তার জন্য অত ডিটেইলসে তোমাদেরকে বলছি না। এক্সিয়াল ম্যাগনিফিকেশনের সূত্র কি ইউজ করব আমরা বলো? B is equal to m square u. এক্সিয়াল ম্যাগনিফিকেশন যদি ধরো তাহলে মড অফ m ট্রান্সভার্স a m ট্রান্সভার্স b, ab যেটা along the axis অবজেক্ট রাখা থাকবে, তাহলে a পয়েন্টে ট্রান্সভার্স ম্যাগনিফিকেশন বার করব, b পয়েন্টে ট্রান্সভার্স ম্যাগনিফিকেশন বার করব, বার করে নিয়ে তাকে গুণ করে দাও, m axial পেয়ে যাবে। তাহলে axial সাইজ অফ দা ইমেজ যদি বলে তাহলে i axial বাই o axial হবে, এটাকে গুণ করে দিব আমরা m axial দিয়ে, যেরকম ভাবে আগে বার করতাম। যদি শর্ট লিনিয়ার অবজেক্ট যদি দেওয়া থাকে ফর স্মল স্কয়ার হয়ে যাবে। এমটি আর এমবি এমটি একই। m ট্রান্সভার্স b তাকে mt ধরে নিই আমরা, দুটোই সেম হয়ে যাবে, নিয়ারলি ইকুয়াল। তখন m axial এর ফর্মুলাটা কি ধরবো আমরা? মড অফ m ট্রান্সভার্স। ঠিক আছে, m ট্রান্সভার্সের জায়গায় এখানে কি লেখা যেতে পারে? f by a plus u। তাহলে যদি axial ভেরি স্মল অবজেক্ট along the axis রাখা রয়েছে, তার লেন্থ হচ্ছে ধরো b ধরে নাও, ভেরি স্মল অবজেক্ট কোশ্চেনে দেওয়া থাকবে এন এ স্মল অবজেক্ট ইজ প্লেসড along the axis of a lens। ঠিক আছে, তার জন্য যে ইমেজটা হবে, যদি তার দূরত্ব দেওয়া থাকে u দেওয়া থাকে আর লেন্সের ফোকাল লেন্থ যদি দেওয়া থাকে, তাহলে ইমেজের লেন্থ কত হবে বার করতে বললে এখান থেকে এবার ডাইরেক্ট আমরা বার করতে পারি না। axial সাইজ অফ দ্য ইমেজ সমান কি লিখবে? m ট্রান্সভার্স এর হোল স্কয়ার ইনটু সাইজ অফ দ্য অবজেক্ট। সাইজ অফ দ্য অবজেক্ট ধরে নাও b দেওয়া রয়েছে, তো m ট্রান্সভার্স এর জায়গা আমরা ইন টার্মস অফ f এন্ড u কি বসাতে পারি? যেরকম ভাবে মিররের কোশ্চেন এসেছিল, পরীক্ষাতেও পেয়েছো ওই কোশ্চেনটা, তখন ছিল কি f বাই f মাইনাস u এর হোল স্কয়ার ইনটু লেন্থ অফ দ্য অবজেক্ট। এখানে কি আসবে? f বাই f প্লাস u এর হোল স্কয়ার ইনটু লেন্থ অফ দ্য অবজেক্ট বা সাইজ অফ দ্য অবজেক্ট, লিনিয়ার সাইজ অফ দ্য অবজেক্ট, এক্সিয়াল সাইজ অফ দ্য অবজেক্ট। বুঝা গেল? ঠিক আছে, ইমেজ এন্ড অবজেক্টের ভেলোসিটি তারও একটা রিলেশন পড়েছিলাম না আমরা? What was the relation between velocity of the image and velocity of the object relative to the lens? ওখানে relative to the mirror পড়েছিলেন। spherical mirror এর ক্ষেত্রে কি পড়েছিলাম আমরা? velocity equals to minus m transverse square into v object। m axial এখানে হয়, m axial হয় এখানে, মনে আছে? m axial এর জায়গায় কি লিখেছিলাম? m transverse a m transverse b into velocity of the object with respect to mirror। এটা ছিল না? যদি অবজেক্টের ভেলোসিটি যেটা হচ্ছে a পয়েন্ট থেকে 1 সেকেন্ডে b পয়েন্টে চলে গেল, তো এটা ইনিশিয়াল ধরলাম, b টা ফাইনাল ধরলাম। a আর b এর দূরত্বটা হচ্ছে কি তার ভেলোসিটি 1 সেকেন্ডে যে দূরত্বটা কভার করলো। ঠিক আছে, তাহলে 1 সেকেন্ডে যে দূরত্বটা কভার করে ওই দূরত্বটা, দ্যাট ইজ দ্য ভেলোসিটি, যদি খুব কম দেওয়া থাকে with respect to the distance from the mirror, with respect to the distance from the lens, যদি এই দূরত্বটা খুব কম দেওয়া থাকে, তাহলে m ট্রান্সভার্স অফ a m ট্রান্সভার্স অফ b তারা সমান হয়ে যাবে। তখন আমরা এখানে লিখতে পারি শুধু একটাই ট্রান্সভার্স ম্যাগনিফিকেশন বার করব, দেন ইট বিকামস m ট্রান্সভার্স এর হোল স্কয়ার। ঠিক আছে, if m transverse a nearly equal to m transverse b, then v of I with respect to m equal to minus m transverse whole square v of o with respect to m। এর অঙ্কগুলো করিয়েছিলাম তোমাদেরকে, বলা হয়েছিল না হয়নি? হ্যাঁ স্যার। তখন দেখেছিলাম কোন কোন অঙ্কের মধ্যে কোশ্চেন দেওয়া ছিল the object is moving with a velocity of 5 meter per second, তাহলে 1 সেকেন্ডে 5 মিটার দূরত্ব কভার করছে, তাহলে a আর b বিন্দুর মধ্যে দূরত্ব যদি 5 মিটার থাকে, তাহলে ওইটা তো ভেরি শর্ট অবজেক্ট তো ধরা যাবে না। তখন আমরা এই সূত্র ধরে যদি বানাই তাহলে ভুল আনসার চলে আসবে, আনসার উইল বি রং। তখন আমাদেরকে কি করতে হবে?
এ বিন্দুর ট্রান্সভার্স ম্যাগনিফিকেশনটা বার করব, তার জন্য দূরত্ব দেওয়া থাকবে। এবার বি বিন্দুর ক্ষেত্রে কত হবে, অবজেক্ট ডিসটেন্সটা 5 মিটার কমিয়ে দিতে হবে। তখন m ট্রান্সভার্স অফ b বার করে এখানে বসাও, দেন ইউ উইল গেট দা ভেলোসিটি অফ দা ইমেজ উইথ রেসপেক্ট টু দা মিরর। বুঝা গেল? যদি অবজেক্টের সাইজ খুব কম দেওয়া থাকে, মানে খুব কম ভেলোসিটি দিয়ে যে ট্রাভেল করছে, তাহলে এটা ইউজ করবে। অথবা যদি এইরকম ভাবে দেওয়া থাকে, ধরো কোশ্চেনের মধ্যে দেওয়া রইলো আমরা গাড়ির মধ্যে বসে সাইড ভিউ মিররে তাকাচ্ছি, পিছনে থেকে অন্য কোনো গাড়ি চলে আসছে, ঠিক আছে? যখন ওই গাড়িটা ছিল ফর এক্সাম্পল ধরো যখন ওই গাড়িটা ছিল at a distance of 3 মিটার, তখন দেখলাম যে গাড়িটা আসছে উইথ সাম ভেলোসিটি, অবজেক্টের ভেলোসিটি দেওয়া রইলো, ঠিক আছে? এইবার গাড়িটা আসছে উইথ আ ভেলোসিটি অফ ধরো 5 মিটার পার সেকেন্ড, ফর এক্সাম্পল 5 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা প্রথমে দেখেছিলাম কত দূরত্বতে, 3 মিটারে। তো ওই বিন্দুটাকে আমরা কি ধরবো, এ। ধরো আমরা কনভেক্স মিররে দেখছি, এটা হচ্ছে কনভেক্স মিরর। আমরা তাকাচ্ছি, অবজেক্টটা যখন এইখানে ছিল, এই দূরত্বটা ছিল কত, 3 মিটার, এ পয়েন্টটা, আর এ চলে আসছে উইথ আ ভেলোসিটি অফ 5 মিটার পার সেকেন্ড। এবার 1 সেকেন্ডের পর অবজেক্ট যেখানে থাকবে সেইটাকে আমরা বি বিন্দু ধরে নিব। তখন এ বিন্দুর ট্রান্সভার্স ম্যাগনিফিকেশন বার করো, f বাই f মাইনাস ইউ। আবার বি পয়েন্টের ট্রান্সভার্স ম্যাগনিফিকেশন বার করো, f বাই f মাইনাস ইউ। করে নিয়ে এখানে বসাও, গুণ করো, ইমেজের ভেলোসিটিটা কত হবে, অবজেক্টের ভেলোসিটিটা দেওয়া থাকবে, পুট করে দাও, ইউ উইল গেট দ্য আনসার। কিন্তু ধরো এই ক্ষেত্রে এ বিন্দুটা ধরলাম আমরা এইখানে, বি বিন্দুটা কোথায় থাকবে সেটা কি দেখতে পাবে? 1 সেকেন্ডের পর এই দূরত্বটা দেখেছিলাম কত, 3 মিটার, ভেলোসিটি কত ছিল, 5 মিটার পার সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে 5 মিটার এগিয়ে গেল। 5 মিটার এগিয়ে যাওয়ার মানে কি, তোমার মিররটাকে ক্রস করে চলে গেল না? তাহলে 1 সেকেন্ডের পর আমরা কি ওই সাইড ভিউ মিররের মধ্যে পেছনের গাড়িটা আর দেখতে পাবো? না স্যার। ইন দ্যাট কেস বি পয়েন্টটাকে আমাদের ধরতে হবে না, তখন শুধু এ পয়েন্টের ট্রান্সভার্স ম্যাগনিফিকেশন বার করে অবজেক্টের ভেলোসিটি বসিয়ে ইমেজের ভেলোসিটি বার করা হবে। তার মানে শুধুমাত্র এটা ইউজ করতে হবে। তখন এটা স্যার গাড়িটাও যদি 5 মিটার পার সেকেন্ডে যায়, মানে একই দিকে, তাহলেও ধরা দরকার নেই, তখন তো পড়ে চলে গেল। কিন্তু তার স্পিড, যদি তার স্পিড, কোন গাড়িটা, মানে যার সঙ্গে মিরর লেগে আছে, তুমি যে গাড়িতে বসে রয়েছে ওইটা, হ্যাঁ হ্যাঁ, আর তখন রিলেটিভ ভেলোসিটি ধরতে হবে। রিলেটিভ ভেলোসিটি, তখন এই যে অবজেক্টের ভেলোসিটি এখানে বসাবে উইথ রেসপেক্ট টু দা মিরর বসাচ্ছ, তো মিরর লিস্টে থাকে তবে তো 5 মাইনাস 0 5 বসাবে। যদি মিররটাও ছুটতে লাগে তাহলে 5 মাইনাস 5 0 হবে, এটা 0 বসাও, পুরোটা 0 চলে আসবে। তখন তোমাকে কি মনে হবে, ইমেজটা স্থির রয়েছে। হ্যাঁ ঠিক আছে স্যার। রিলেটিভ টু দা মিরর মনে হবে ওটা চুপ করে এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে। বুঝেছো? হ্যাঁ। তাহলে এইগুলো জিনিস ছিল যেটা আমরা মিররের মধ্যে পড়েছিলাম, সেম জিনিস এখানেও চলে আসবে। এটা মিররের জন্য ছিল। এবার লেন্সের ক্ষেত্রে আমরা কি বলবো, ফর লেন্স ভেলোসিটি অফ দা ইমেজ উইথ রেসপেক্ট টু লেন্স ইকুয়াল টু, এখানে মাইনাস ছিল, এখানে মাইনাস আসবে না, m ট্রান্সভার্স a m ট্রান্সভার্স b ইনটু ভেলোসিটি অফ দা অবজেক্ট উইথ রেসপেক্ট টু লেন্স। মাইনাস কেন আসবে না? অবজেক্টে ধরো আমাদের রিয়েল ইমেজের ক্ষেত্রে ভাবছি, তো অবজেক্টটা আমরা এখানে নিয়ে আসছি, তাহলে ইমেজটা ওই ধারে ওই দিকেই পালাবে না? অবজেক্টটাকে যদি আমরা লেন্সের কাছে নিয়ে আসি তো ইমেজটা লেন্স থেকে দূরে যায়, যেহেতু লেন্সের ওই দিকে রয়েছে, তাহলে দূরে গেলে ওই ডাইরেকশনেই চলে যাবে ইমেজ যেদিকে অবজেক্টটা আসছে, তাই না? পজিটিভ। ডাইরেকশন দুটোরই সেম থাকবে। ডাইরেকশন থাকার কারণে এখানে আর মাইনাস আসে না, প্লাস চলে আসে। যদি তোমাকে এটা দেওয়া থাকে, if m ট্রান্সভার্স a nearly equal to m ট্রান্সভার্স b, তাকে আমরা mt ধরে নিব, then velocity of image with respect to lens কি চলে আসবে বলো, একটা পয়েন্টে ট্রান্সভার্স বার করব তার স্কয়ার ইনটু velocity of the object with respect to the lens। velocity of the object with respect to the lens দেওয়া থাকবে, velocity of the image with respect to the lens এখান থেকে বার করে নিব আমরা এই সূত্রটা ইউজ করে। এখানেও সেম কন্ডিশন, কি যদি স্পিডটা খুব কম দেওয়া থাকে অবজেক্টের তখন এটা ইউজ করবে। আদারওয়াইজ যদি এইরকম দেওয়া থাকে, প্রথমে তোমরা দেখলে লেন্স থেকে কত দূরত্বতে অবজেক্টটা ছিল, ওই দূরত্বটা
যদি লেন্সের লেন্স বললাম অবজেক্টের স্পিড থেকে যদি কম হয় তাহলে 1 সেকেন্ডের পর আর অবজেক্ট দেখা দিবে না, অন্য ধারে চলে যাবে অবজেক্ট, তাই না? তখন আমরা এটা ইউজ করব, মানে এটা ইউজ করব। কিন্তু তার স্পিড যদি, যখন ফার্স্ট টাইম দেখলাম লেন্স থেকে যত দূরত্বতে আমরা অবজেক্টটাকে দেখলাম, তার স্পিডটা ওই দূরত্ব থেকে যদি কম থাকে তাহলে 1 সেকেন্ডের পরেও অবজেক্টটা লেন্সের সামনেই থাকবে। তখন ওই দুটো বিন্দুর ট্রান্সভার্স ম্যাগনিফিকেশনটা বার করে নিয়ে আমাকে ইমেজের ভেলোসিটিটা বার করতে হবে রিলেটিভ টু দ্য লেন্স। বুঝেছো? এখানেও এই ভেলোসিটিটা অবজেক্টের বা এই ভেলোসিটিটা যেটা ইমেজটা হচ্ছে ওইটা লেন্সের সাপেক্ষে হচ্ছে। লেন্স রেস্টে থাকলে অবজেক্টের ভেলোসিটি এখানে বসাবে, লেন্স যদি মুভ করে তাহলে তার রিলেটিভ ভেলোসিটি এখানে বসাতে হবে। সেম ডাইরেকশনে থাকলে বিয়োগ করবে, বিপরীত দিকে গেলে যোগ করবে। ঠিক আছে? এইগুলো হচ্ছে কিছু কিছু পার্টটা যেটা সিম্পল লেন্স থেকে আমাদের মানে ইকুইকনভেক্স বা ইকুইকনকেভ লেন্স থেকে আমাদের বা লেন্স ইকুয়েশন ধরে যে কোশ্চেন গুলো দেয় তাদের জন্য এই জিনিসগুলো আমাদের যদি মাথায় রাখি, সেম অ্যাজ দ্যাট অফ কনভার্জিং মিরর বা মিররের ক্ষেত্রে যা পড়েছি আমরা ওই জিনিসটাই এখানে রয়েছে, নাথিং চেঞ্জ। শুধু সাইনের দু এক জায়গা চেঞ্জ হলো, এখানে মাইনাসের জায়গা প্লাস এলো, এখানে মাইনাসের জায়গা প্লাস হলো। ঠিক আছে? এখানে মাইনাসের জায়গা প্লাস চলে এসেছে। বাদ বাকি কি ছিল? ওইখানে রিয়েল ইমেজ সামনে হতো, ভার্চুয়াল পেছনে, এখানে রিয়েল ইমেজ পেছনে হবে, ভার্চুয়াল সামনে হবে। বাদ বাকি সব মিররের মতনই রয়েছে, কিছু চেঞ্জিং নেই। ঠিক আছে? তো এই জিনিসগুলো যদি তোমাদের বারে বারে প্র্যাকটিস করতে থাকো তো সবসময় দেখবে এই জিনিসটা মাথায় ঘুরতে থাকবে। যদি ঘুরতে থাকে তাহলে এই কোশ্চেন গুলোর আনসার উইদাউট ইউজিং পেন অ্যান্ড পেপার আমরা কিরকম ভাবে দিতে পারি, জিনিসগুলো যদি মাথায় সবসময় খেলতে থাকে তাহলে কিরকম ভাবে উইদাউট সলভিং আনসার তোমরা করতে পারো ওই কোশ্চেন গুলো দেখো। কোনো জায়গায় সলভ করার দরকার হবে, লেন্সের অঙ্কগুলো যেটা পাবে তোমরা পরীক্ষায়, লেন্স সিম্পল লেন্স মেকারস ফর্মুলা থেকে বলছি না, লেন্স মেকারস ফর্মুলা, কম্বিনেশন অফ লেন্স এন্ড মিরর, এদের জন্য যদি কোশ্চেন চলে আসে এইগুলোর বইয়ের নিয়মগুলো যদি মেনে চলো, অনেক লম্বা লম্বা ক্যালকুলেশন করে দেখায়, 2 পাতা 3 পাতার ক্যালকুলেশন করে দিবে, এক একটা অঙ্ক করতে করতে 10 মিনিট 15 মিনিট চলে যায়। ঠিক আছে? ওইগুলোও তোমাদের শিখবে, ওইখানেও তোমাদের কত লম্বা চড়া ক্যালকুলেশন করতে হবে না। 2-4টা ট্রিক্স বলবো, ওইটা মাথায় যদি রাখবে ওই বড় বড় কোশ্চেন গুলোকে তোমরা এক একটা লাইনে করতে পারবে। ঠিক আছে? যেটা দেখবে জেনারেল ওয়েতে চলতে গেলে অন্তত 5-6 মিনিট তো লাগবে। সেখানে তোমাদের লেন্স আর মিরর একসঙ্গে থাকলে ওই প্রবলেমগুলো স্যার অনেক প্রবলেম হচ্ছে। কিচ্ছু প্রবলেম হবে লেন্স না, মিরর পড়াতে দাও। হ্যাঁ স্যার, যেটা পড়াতে চাইছি ওইটা পড়াবো না যেটা বলছো শুধু ওইটা পড়িয়ে শেষ করে দিব? বলো। না স্যার পড়ান স্যার, পড়িয়ে দিতে দাও। আমরা অলমোস্ট লেন্সে শেষ হলে মানে রে অপটিক্সটা অলমোস্ট শেষ হয়ে যাবে। ঠিক আছে? মানে লাস্টের দিকে চলে এসেছি। কিন্তু যদি যেটা পড়াতে চাইছি আমি পুরোটা যদি পড়িয়ে দিই তারপরে ইনশাআল্লাহ তোমাদের রে অপটিক্সের অঙ্কগুলোকে অত আর আটকাবার কথা নয়। যেটা পড়ানো হয়েছে ওই অঙ্কগুলো করা যাচ্ছে এইবার? না এখনো পারছো না? না স্যার। হ্যাঁ স্যার হচ্ছে। হ্যাঁ স্যার হচ্ছে। কত হচ্ছে 3 ঘন্টা লাগছে করতে গেলে? না স্যার, পুরো দিন চলে যাচ্ছে স্যার। চেন্নাই এক্সপ্রেস চালাচ্ছি আমরা, হ্যাঁ? চেন্নাই এক্সপ্রেস চালাচ্ছি স্যার আমরা। কয়েকজন তো তোমাদের কোশ্চেন পাঠাচ্ছ, বলছো স্যার সকাল থেকে করছি হচ্ছে না। কেউ তোমরা পাঠিয়েছো কিনা জানি না, ওই একজন বললো স্যার আমার 1 ঘন্টা পর আজ এখন সলভ করো, 1 ঘন্টা থেকে চেষ্টা করছিলাম। এটাও হলো কখন? হলো না, আমি যখন বললাম তখন হলো। কিন্তু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে যদি থাকো তাহলে ইনশাআল্লাহ দেখবে কত সময় লাগবে না। যেরকম দেখো এখান থেকে দেখাচ্ছি তোমাদেরকে, ধরো এটা দিয়েই করি আমরা। এই অঙ্কটা তোমাদের পরীক্ষায় এসেছে AIPMT 2011। কোশ্চেন কি রয়েছে দেখো, a converging beam of rays is incident on a diverging lens
ডাইভার্জিং লেন্সের উপরে কনভার্জিং বিম অফ রেজ রয়েছে। ডাইভার্জিং লেন্স আর কনভার্জিং বিম অফ রেজ। কনভার্জিং বিম অফ রেজ বলার মানে কি? একটা জায়গায় মিট করতে আসছে, এখানে কনভার্জ হতে চাইছিল, তার মানে বলতে পারি এখানে যে এই অবজেক্টটা হবে, এই অবজেক্টটা কি ধরনের? ভার্চুয়াল অবজেক্ট। ভার্চুয়াল অবজেক্ট, ঠিক আছে। এবার আগে কি বলছে কোশ্চেনে, এটা শোনো। হ্যাভিং পাস থ্রু দ্য লেন্স, লেন্স থেকে পাস করে গেল, the ray intersect at a point 15 cm from the lens on the opposite side। এখান থেকে লেন্স থেকে, এখান থেকে আসছিল লাইট, লেন্স থেকে পাস করে যাওয়ার পর কনভার্জ করার টেন্ডেন্সি ছিল ও বিন্দুতে, কিন্তু কনভার্জ করলো কোথায়? 15 সেন্টিমিটার ফ্রম দ্য লেন্স। তো কোথায় কনভার্জ করবে? কাছে করবে না দূরে গিয়ে করবে? অবশ্যই দূরে গিয়ে করবে। ধরো এখানে এসে কনভার্জ করবে, তো এই দূরত্বটা বলে দিল কোথায় করেছে, 15 সেন্টিমিটার ফ্রম দ্য লেন্স, ঠিক আছে। if the lens is removed, লেন্সটাকে যদি সরিয়ে দিই তাহলে এই লাইটটা কোথায় কনভার্জ করবে? 5 সেন্টিমিটার। এটা হচ্ছে আই। যদি সরিয়ে দিই তাহলে if the lens is removed, the point where the rays meet will move 5 centimeter closer to the lens। লেন্সটাকে যদি সরিয়ে দিই তাহলে লাইটটা তো আর আই বিন্দুতে কনভার্জ করবে না, ও বিন্দুতে কনভার্জ করবে। তাহলে পয়েন্ট অফ কনভার্জেন্সটা মুভ করলো, কোন ধারে মুভ করলো? লেন্সের দিকে মুভ করলো। কত মুভ করলো? 5 সেন্টিমিটার। তাহলে এই দূরত্বটা বলে দিয়েছে না, 5 সেন্টিমিটার, ঠিক আছে। তো এইটা বলার পর তোমাকে বললো ফোকাল লেন্থ অফ দ্য লেন্সটা কি হবে। অপশন গুলো রয়েছে, এ হচ্ছে -30, বি হচ্ছে 5 সেন্টিমিটার, সি হলো -10 সেন্টিমিটার, আর ডি হচ্ছে 20 সেন্টিমিটার। তাহলে প্রথমে আমরা বলি যে লেন্সের অঙ্কটা বললো, ওই লেন্সটা কি ধরনের লেন্সে এই যে এই ঘটনাটা ঘটে, ডাইভার্জিং লেন্সে না কনভার্জিং লেন্সে? ডাইভার্জিং লেন্স। ডাইভার্জিং লেন্সের ফোকাল লেন্থ পজিটিভ হয় না নেগেটিভ হয়? স্যার নেগেটিভ, দুটো অপশন তো এমনি বাদ চলে গেল, এলিমিনেট। দুটো তো এমনিতেই বাদ চলে গেল, হবে না, ঠিক আছে। এদের মধ্যে থেকে যে কোনো একটা হতে হবে। তাহলে এইখানে আমরা যে কনসেপ্টটা শিখেছি ওইটা ইউজ করো। এই ক্ষেত্রে রিয়েল ইমেজ ফর্ম হতে পারে, ডাইভার্জিং লেন্সটা বিম অফ লাইটটাকে যে কোনো একটা পয়েন্টে মিলিয়ে দিবে, কনভার্জ করে দিবে, কিন্তু কখন? যখন এই পয়েন্ট অফ কনভার্জেন্সটা ফোকাসের ভিতরে হবে না বাইরে হবে? ভিতরে হবে। যদি আমরা বলি হবে যে কোথাও ফোকাসটা হচ্ছে, ধরে নাও বাইরে রয়েছে, তাই না? তাহলে এটা 5, এটা 15, তাহলে এই দূরত্বটা কত? 10। তাহলে অবজেক্টের দূরত্ব 10 সেন্টিমিটার। তাহলে ফোকাসের দূরত্বটা 10 এর থেকে কম হবে, 10 এর সমান হবে না 10 এর থেকে বেশি হবে? বল। 10 এর থেকে বেশি হবে, মানে -30। কি হবে? এবার বল কোন आंसर হবে? সি answer আমাদের -20। বোঝা গেল? এটা হচ্ছে তোমাদের এআই কোথায় কারা অঙ্ক, এআই পিএমটি অঙ্ক। তাহলে আমাদের সলভ করার দরকার আছে। যদি তোমরা বলো না স্যার আমরা সলভ করে দেখবই, দেখো কোনো ব্যাপার নেই। v by u equal to f by f plus u, ঠিক আছে। v আর u দুটোই অন দা আদার সাইড চলে গেছে, তার মানে দুটোরই সাইন কি ধরবো? পজিটিভ। পজিটিভ। তো v টা কত দূরত্বতে হচ্ছে আর u 15 কত দূরত্বতে রয়েছে? 10। আর u দুটোই জানা রয়েছে। f বার করতে হবে, বসাও মানগুলো। v এর জায়গা বসাবো কত? 15, u হচ্ছে 10, f by f plus 10। তাহলে এখান থেকে গেল এটা 3, এটা 2, ক্রস মাল্টিপ্লাই করে দাও। তাহলে 3f সমান প্লাস 30 ইকুয়াল টু 2f। তাহলে 2f বিয়োগ হলো ইকুয়াল টু -30 সেন্টিমিটার। সলভ করতেও বেশিক্ষণ লাগবে না, কিন্তু যদি কনসেপ্টটা আমাদের বিল্ড আপ হয়ে যায় তাহলে এই ধরনের কোশ্চেনের সলভ করার জন্য কোনো খাতা কলমের দরকার হবে? ডাইরেক্ট অপশন দেখে আমরা বলতে পারবো না আনসারটা কি হতে হবে। আমরা এখান থেকে বলতে পারি ফোকাল লেন্থটা 10 এর থেকে বেশি হবে। 10 এর থেকে বেশি অপশন কোনটা রয়েছে? একটাই, এটাই হবে আনসার, অন্য কোনো তো হবার কোনো চান্স নেই।
বোঝা গেল? স্যার ফোকাল লেন্সটা স্যার নেগেটিভ কি হচ্ছে? ডাইভার্জিং লেন্সের ক্ষেত্রে এই জিনিসটা ঘটে তো, কনভার্জিং লেন্সের ক্ষেত্রে এটা হয় কি? দশের থেকে ক্ষেত্রে কি হতো? দশের থেকে বেশি হয়। চায় তার আগে কনভার্জ করে যাবে, যেদিকে কনভার্জ করতে চায় তার থেকে আগেই কনভার্জ করে যাবে, ওটা কনভার্জিং লেন্সের ক্ষেত্রে। ডাইভার্জিং লেন্সের ক্ষেত্রে যেদিকে কনভার্জ করতে চাইছে পয়েন্ট অফ কনভার্জেন্সটা দূরে সরে যাবে, ওইটাও কখন হবে? যদি পয়েন্ট অফ কনভার্জেন্সটা ফোকাসের ভিতরে থাকে, তাহলেই এটা হবে, আদারওয়াইজ দিস ইজ নট পসিবল। ঠিক আছে? তাহলে ফোকাসটা অবশ্যই এর থেকে দূরে থাকবে। তাহলে এই দূরত্বটা যদি 10 হয়, তাহলে ফোকাল লেন্থটা তো 10 থেকে বেশি হতেই হবে, তাই না? স্যার বলো। এই ক্ষেত্রে ম্যাগনিফিকেশন তো নেগেটিভ হবে না? ম্যাগনিফিকেশন নেগেটিভ হচ্ছে কি? ম্যাগনিফিকেশনের ক্ষেত্রে আমাদের কি ধরতে হবে এখানে? রিয়েল ইমেজ হচ্ছে না? হ্যাঁ। তাহলে অবজেক্টটা কি রকম ভাবে রয়েছে ওইটা দেখতে হবে, তার অনুযায়ী ইমেজটা কি রকম ভাবে হচ্ছে ওইটা দেখতে হবে, তখন বলতে পারবে। আসল ম্যাগনিফিকেশনটা আমরা পাই কোথায় থেকে? আসল ম্যাগনিফিকেশনটা পাই আমরা সাইজ অফ দা ইমেজ বাই সাইজ অফ দা অবজেক্ট। অবজেক্টটা ইরেক্ট রয়েছে না কি রকম ভাবে রয়েছে, যদি পয়েন্ট থাকে তাহলে ম্যাগনিফিকেশন তো জিরো হয়ে যাবে। যদি পয়েন্ট অবজেক্ট থাকে তার পয়েন্ট ইমেজ হলো, সাইজ অফ দা অবজেক্ট জিরো, সাইজ অফ দা ইমেজ জিরো, তাহলে এম এর মান তো আনডিফাইন্ড হয়ে যাবে। হ্যাঁ, জিরো হবে। আনডিফাইন্ড হবে, দুটোই জিরো যদি থাকে তাহলে তো আনডিফাইন্ড হয়ে যাবে। বুঝেছো? তখন আমাদেরকে থিওরিটিক্যাল কনসেপ্ট ধরে বলতে হচ্ছে রিয়েল ইমেজ হচ্ছে না ভার্চুয়াল ইমেজ হচ্ছে। এইরকম আরেকটা কোশ্চেন দিচ্ছি, দেখো তার আনসার কি হবে বলতে দাও। এই অঙ্কটা ছিল, এটা করে দেখতে হবে তোমাদেরকে। একটা ডট ডট লাইন ছিল, তিনটে লাইট গিয়ে এখানে কনভার্জ হচ্ছে, তিনটে লাইট আসছে, বিম অফ লাইট এসে এখানে কনভার্জ হচ্ছে, এই পয়েন্টটা কনভার্জ হচ্ছে। দিস পয়েন্ট ইজ পি, এই পয়েন্টটা বললো পি, এই পয়েন্টটা বললো ও, এখান থেকে দূরত্ব পি পয়েন্টের বললো 12 সেন্টিমিটার, এটা হচ্ছে 12 সেন্টিমিটার। এবার কোশ্চেনে কি দেওয়া হয়েছে দেখো, figure below shows a beam of light converging at the point P when a concave lens of focal length 16 centimeter is introduced in the path of the beam at the place O shown by the dotted line such that OP becomes the axis of the lens. OP টা axis of the lens হয়ে যাবে, মানে এই পয়েন্টটা আমরা কি করলাম, একটা কনকেভ লেন্স রাখলাম। কনকেভ লেন্স এরকম ভাবে রাখো, এই ওপিটা তোমার এক্সিস হয়ে গেল, এর ফোকাল লেন্থটা কত বললো 16 সেন্টিমিটার। এটা রাখার পর কি হলো, the beam converges at a distance x from the lens, converges বলে দিয়েছে, এখানে কনভার্জ হতে চাইছিল, এই কনকেভ লেন্স রাখার পরেও কনভার্জ হচ্ছে, কত দূরত্বতে হচ্ছে, x দূরত্বতে হচ্ছে। তাহলে পয়েন্ট অফ কনভার্জেন্স হবে কোথায়? পি পয়েন্টের আগে হবে না তারপরে হবে? যদি কনভার্জ হয় পরে হবে। যেহেতু ডাইভার্জিং লেন্স রয়েছে, কনভার্জ করতে চাইলে এরকম কোন জায়গায় গিয়ে কনভার্জ করবে, তাহলে এখানে ইমেজ হবে। তাহলে এই পি বিন্দুটা বলো তো ফোকাসের ভিতরে হবে না বাইরে হবে? ফোকাসের আগে হবে, ফোকাসের ভিতরে, তবেই তো সম্ভব এটা। তাহলে এইখান থেকে এই দূরত্বটা এটা দেখো, তো 12 সেমি, আর এটা কত রয়েছে 16 সেমি। রয়েছে কিনা? হ্যাঁ স্যার। মানে ইমেজটা কোথায় কনভার্জ হলো সেই দূরত্বটা বার করতে বলে দিয়েছি। কি করতে হবে আমাদের? 16 সেমির বেশি হবে, 16 থেকে তো বেশি হবে। এবার অপশন গুলো রয়েছে দেখো, 12, 24, 36, 48। এবার কি বলবে? 48 হবে, 48। এবার এখানে বের তো করতে ডাইরেক্ট হবে। করা যাবে না, ডাইরেক্ট তো বলতে পারবো না 16 থেকে বেশি হবে না, 16 থেকে বেশি বলা যায় না, 12 থেকে বেশি হবে। অবজেক্টের থেকে ফোকাসের ভিতরেও হতে পারে, ফোকাসের বাইরেও হতে পারে। ইমেজটা ফোকাসের ভিতরেও হতে পারে, ফোকাসের বাইরেও হতে পারে, এটা বলা যাবে না। হ্যাঁ এইটা বলতে পারো পয়েন্ট অফ কনভার্জেন্স যেখানে হচ্ছিল তার থেকে দূর হবে, মানে 12 থেকে দূর হবে, 12 থেকে বড় হবে,
সেটা চারটেই অপশন, তিনটে অপশন 12 থেকে বড় রয়েছে, তাহলে এখানে ডাইরেক্ট বলা যাবে না, তাহলে দুটো লাইন তোমাকে সলভ করে দেখে নিতে হবে। সেটাও খুব বড় নয়, আমাদের ইকুয়েশন জানি, কি জানি বলো তো, v বাই u ইকুয়াল টু f বাই a প্লাস a এটা দিয়ে তো একটা লাইন বসালেই তো পেয়ে যাবে সব কিছু। 16 বাই 28 into 12 তাহলে এটা হলো v আর u এর মান কত বসাবো, 12 f টা হলো কত, 16 বাই 28 কত হবে, দুটোই প্লাস, 28 দুটোই প্লাস কি এফ নেগেটিভ নেগেটিভ, এফ নেগেটিভ হচ্ছে বেশি হয়ে গেলে গন্ডগোল হয়ে যাবে। এটা নেগেটিভ, এটা -16 প্লাস 12, এটা পাচ্ছ -16, নিচে হচ্ছে কত -4, এটা ক্যান্সেল হলো, 3 হলো, তাহলে 12 মান সরি 4 হলো না, তো এখানে হচ্ছে কত 48 সেন্টিমিটার। আমাদের কারেক্ট আনসার হবে 48 সেন্টিমিটার। এতেও করতে খুব বেশি সময় লাগছে কি, যদি অপশনে আচ্ছা। 12 থেকে বেশি একটাই থাকতো তাহলে চোখ বন্ধ করে টিক করে দাও, কিছু করার দরকার নেই। যেহেতু এখানে তিনখানা অপশন 12 থেকে বেশি রয়েছে, তাহলে আমাকে সলভ করে দেখাতে হবে। এটাও সলভ করতে যে সূত্রগুলো বলে দিয়েছি, এতে খুব বেশি সময় লাগবে না, ইজি ভাবে সলভ করতে পারো। সাইন কনভেনশনটা এবার আশা করি এবার তোমরা ভুলভাল করবে না। সাইন কনভেনশন এখনো ভুল করছো কি, তাহলে এটা সাইন কনভেনশন দেখো। আবার সাইন কনভেনশন ভুল করছো। ডাইভার্জিং লেন্সের ফোকাল লেন্থ নেগেটিভ হয়, মুখস্থ করো 5 বার এখনই বলো, ডাইভার্জিং লেন্সের ফোকাল লেন্থ নেগেটিভ হয়, আর কনভার্জিং লেন্সের ফোকাল লেন্থ পজিটিভ হয়। বিম অফ লাইট যদি প্যারালাল টু দ্য প্রিন্সিপাল এক্সিস আসে, তো যে পয়েন্টে কনভার্জ বা ডাইভার্জ করবে ওইটা হচ্ছে তার ফোকাস, ওই ফোকাসের দূরত্ব অপটিক্যাল সেন্টারটা হচ্ছে ফোকাল লেন্থ। যদি ওইটা সামনে থাকে তাহলে নেগেটিভ হবে, পেছনে গেলে পজিটিভ হবে। কনভেক্স লেন্সের ক্ষেত্রে কি হয়, লাইটটা যদি তোমরা প্যারালাল টু দ্য প্রিন্সিপাল এক্সিস ধরো, তাহলে কোথায় গিয়ে কনভার্জ হবে, এখানে না, কনভার্জিং লেন্স বলা মানে এটা হলো ফোকাস, এই দূরত্বটা হলো ফোকাল লেন্থ, পেছনে চলে গিয়েছে, প্লাস ধরবে না মাইনাস ধরবে, প্লাস ধরবো। প্লাস যদি ডাইভার্জিং লেন্স ধরি আমরা, এরকম ভাবে ডাইভার্জিং লেন্স ধরো, লাইটটা এরকম ভাবে এলো, এরকম ভাবে এলো, আসার পর কি কনভার্জ হবে, ডাইভার্জ হবে। তো ডাইভার্জ কোথায় থেকে, ফোকাস থেকে ডাইভার্জ হচ্ছে, ফোকাস থেকে ডাইভার্জ হচ্ছে, তাহলে এর ফোকাসটা কোথায় রয়েছে, এইখানে, অপটিক্যাল সেন্টার থেকে এই দূরত্বটাকে বলো সামনে রয়েছে, তাহলে এফ পজিটিভ হবে না নেগেটিভ হবে, ইন ফ্রন্ট থাকলে নেগেটিভ, বিহাইন্ড থাকলে পজিটিভ, তাহলে এফ এর মান এখানে কি হবে, এফ নেগেটিভ তো ডাইভার্জিং লেন্সের এফ সব সময় নেগেটিভ হবে, কনভার্জিং লেন্সের এফ সব সময় পজিটিভ। পজিটিভ ঠিক আছে, ওইখানে উল্টোটা ছিল, ওইখানে কনভার্জিং মিরর কনকেভ মিরর ছিল, এফ নেগেটিভ, ডাইভার্জিং মিরর কনভেক্স মিরর ছিল, এফ পজিটিভ। কনভার্জিং মিরর এরকম ভাবে থাকতো, তার ফোকাসটা সামনে থাকবে, তাই না, আর ডাইভার্জিং মিরর এরকম ভাবে থাকতো, তার ফোকাসটা ওইদিকে থাকবে পেছনে, তাহলে ওটা পজিটিভ, সামনে এটা নেগেটিভ হবে। বুঝেছো, এই কিছু কিছু জিনিস রয়েছে, ওইটা সবসময় তোমাকে মাথায় রাখতে হবে, কিন্তু ওইটা না রাখলে গন্ডগোল, তখন সাইন কনভেনশন অনেক ভুলভাল করে দিবে। দেখো, এই অন্য পরীক্ষা একটা কোশ্চেন এসেছিল, দুখানা পয়েন্ট রয়েছে, ধরো a convex lens of focal length, a distance between the points P and Q is 32 cm. এটা ধরো P পয়েন্ট, এটা ধরো Q পয়েন্ট, এদের মধ্যে দূরত্ব রয়েছে কত 32 cm। এবার বললো এখানে কি, দেখো a convex lens of focal length 15 cm is placed between them so that the image of both the object is formed at the same place. A convex lens of f equal to 15 cm is placed in between P and Q so that image of both the objects formed at the same place, একই বিন্দুতে ফর্ম হলো, তাহলে P এর দূরত্বটা যেটা হবে, distance of P from the lens, distance of P
ফ্রম লেন্স, এদের মাঝখানে এক জায়গায় কনভেক্স লেন্স রাখো, কনভেক্স লেন্স এর ফোকাল লেন্থ হচ্ছে 15 সেন্টিমিটার। ঠিক আছে, লেন্স থেকে পি এর দূরত্বটা, এই দূরত্বটা কত হবে? তোমার অপশন রয়েছে কি কি দেখো, 20 সেন্টিমিটার, 2 নম্বর হচ্ছে 18 সেন্টিমিটার, 3 নম্বর হচ্ছে 16 সেন্টিমিটার 16 সেন্টিমিটার, আর 4 নম্বর হচ্ছে 12 সেন্টিমিটার। ঠিক আছে, এই অপশনগুলো, এটা অপশন নয়, এ পি এর দূরত্ব ফ্রম দা লেন্স, এই চারটে মান দেওয়া রইলো, তারপর অপশনটা এরকম ভাবে দেওয়া রইলো। আগেকার অনেকগুলো কোশ্চেন তোমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন যেগুলো ছিল, ওইগুলোকে সিঙ্গেল চয়েস কোশ্চেনে কিরকম ভাবে চেঞ্জ করে দিতে পারে, ওই নিয়মটা হচ্ছে এইটা। এবার অপশন বানালো এ 1 and 2, 1 and 2, বি 2 and 3, 2 আর 3, সি বানালো 3 and 4, 3 and 4, আর ডি বানালো 1 and 4। কোনটা হবে आंसर বল? প্রথমে এই কথাটা বলো, লেন্স এখানে রাখলাম, যদি দুটোই অবজেক্ট রিয়েল ইমেজ ফর্ম করে, দুটোই অবজেক্ট রিয়েল ইমেজ ফর্ম করে, তাহলে এর রিয়েল ইমেজ এই ধারে হবে, এর রিয়েল ইমেজ এই ধারে হবে। দুটোই ইমেজ একটাই প্লেসে হতে পারে? স্যার একজন রিয়েল করবে, একজন ভার্চুয়াল করবে। আর দুটোই যদি ভার্চুয়াল করতো, তো এর ভার্চুয়াল ইমেজ এর সামনে হবে, এর ভার্চুয়াল ইমেজ এইদিকে হবে, তখনও তারা কোইনসাইড করবে না, একই বিন্দুতে হবে না, একই প্লেসে হবে না। একই প্লেসে দুটোরই ইমেজ হতে গেলে, এর ইমেজ যদি ধরি আমরা এইখানে হচ্ছে, তো এরও ইমেজ এইদিকে করতে গেলে, এটার যদি রিয়েল হয় এর ভার্চুয়াল হতে হবে। হ্যাঁ স্যার। অথবা এটা বলতে পারো, এর যদি এখানে রিয়েল ইমেজ হয়, তো এইটার ভার্চুয়াল ইমেজ হতে হবে, তবে তো দুটো একসঙ্গে হতে হবে। তার মানে হলো ওই লেন্সের সাপেক্ষে একটা অবজেক্টকে যদি আমরা বলি ফোকাসের বাইরে রয়েছে, তো অন্যটাকে বলতে হবে তার ফোকাসের ভিতরে রয়েছে, তবেই হবে, তাই না? ক্লিয়ার হচ্ছে কিনা বলো? হ্যাঁ স্যার। তাহলে যদি আমরা বলি পি অবজেক্টটা এর ফোকাসের ভিতরে রয়েছে, তো কিউটা তার ফোকাসের বাইরে গেল, তাহলে এর হবে এখানে রিয়েল ইমেজ আর এর ভার্চুয়াল ইমেজ, তারা একসঙ্গে হতে পারে, কোইনসাইড করে যেতে পারে। অথবা এটা হতে পারে যে কিউটা রইলো তার ফোকাসের ভিতরে, তাহলে এটা ফোকাসের বাইরে রয়েছে, এর রিয়েল ইমেজ এখানে হলো আর কিউ এর ভার্চুয়াল ইমেজও এখানে হলো, একই বিন্দুতে হলো, কোইনসাইড করে গেল। ঠিক আছে, এবার কোশ্চেনটা উইদাউট সলভিং आंसर কি রকম ভাবে ধরবে দেখো। এর মানে কি হলো, অবশ্যই একটা অবজেক্টের জন্য অবজেক্ট ডিসটেন্স যেটা হবে ফোকাল থেকে কম হবে, 15 কম, 15 থেকে কম, আর একটা 15 থেকে বেশি। বেশি। তাহলে 15 থেকে কম অপশন কোনটা রয়েছে? দুটো আছে স্যার, C4 C আর D। বাট 15 থেকে কম কোনটা রয়েছে? মানে চারেরটা। রয়েছে এইটা হবে। এছাড়াও তার কোনো 15 থেকে কম নয়। তাহলে আমরা যদি বলি এইটা 12 সেন্টিমিটার হয়, তাহলে এই অনুযায়ী বলো এইটা কত হবে? 20 হবে। টোটাল ডিসটেন্স তো 32 ছিল, এটা 12 হলে এটা 20 হবে। আর আমি যদি বলি এইটা 12 হয়, তাহলে এইটা 20 হবে, তাই না? তাহলে পি পয়েন্ট তো লেন্স থেকে কি হতে পারে? আইদার 12 অথবা 20। आंसर ডি এরটা। তো কারেক্ট आंसर ইজ ডি। মানে এইটা আর এইটাকে এই আনসারটা ফর্ম হবে। তো বুঝতে পারছো, এই ধরনের কোশ্চেন গুলোকে আমাদের কিছু না করেই ডাইরেক্ট आंसर বলতে পারি, মানে এমনি ফ্রিতে তোমরা 4 নম্বর পেয়ে যাবে। যদি গুড লাক ভালো থাকে, ধরো এই কোশ্চেনটাই চলে এলো পরীক্ষায়, আর ব্যাড লাক খারাপ থাকলে কোনো ব্যাপার নেই, যে কোনো কোশ্চেন আসতে পারে, তাকে আমরা গুড লাক ভালো করে নিব। যাই আসুক না কেন, এবার ইনশাআল্লাহ এবার চেষ্টা করলে করা যাবে, যাবে তো? হ্যাঁ। ধরো আমাদের আরেকটা কোশ্চেন দিচ্ছি, এর आंसर কি হবে বলো? When an object is moved along the axis of a lens, একটা অবজেক্টকে মুভ করো, তাহলে images 3 times the size of the object is obtained when the object is 16 cm and 8 cm respectively from the lens. এটাই করে দিচ্ছি, দেখো এই ডায়াগ্রামের মধ্যেই বলছি, এর মধ্যে বলা দরকার নেই, করে নাও। এখানে আরেকটা
এইটা লেন্সের নেচারটা বলেছে when an object is moved along the axis of a lens image 3 times the size of the object are obtained দেখো অবজেক্টটাকে যদি মুভ করি আমরা একটা লেন্সের সামনে একটা অবজেক্ট রাখা রয়েছে কি রকম লেন্স জানি না আমরা কনকেভ লেন্স না কনভেক্স লেন্স বলা নেই শুধু বলে দিল কি অবজেক্টটাকে along the principal axis যদি মুভ করি তাহলে যে ইমেজটা ফর্ম হচ্ছে তার সাইজ অবজেক্টের সাইজের 3 গুণ হচ্ছে 3 টাইমস ম্যাগনিফাইড হচ্ছে তো প্রথম কথা ক্লিয়ার করো যে এটা কনকেভ লেন্স হবে না কনভেক্স লেন্স হবে কনভেক্স লেন্স ইমেজ কনকেভ লেন্স ফর্ম করতে পারে না কনকেভ লেন্স সব সময় ডিমিনিশড ভার্চুয়াল ইমেজ ফর্ম করবে ভার্চুয়ালও থাকবে ডিমিনিশড হবে কখনো ম্যাগনিফাইড ইমেজ ফর্ম করতে পারে না ম্যাগনিফাইড ইমেজের কথা হলেই মনে রাখবে কনভার্জিং লেন্সের কথা হচ্ছে মিরর থাকলে কনভার্জিং মিরর লেন্স থাকলে কনভার্জিং লেন্সের কথা হচ্ছে ঠিক আছে এবার দুটো আলাদা আলাদা জায়গায় অবজেক্টটা রাখলে ইমেজ ফর্ম হচ্ছে এক দুটোরই জায়গা 3 টাইমস ম্যাগনিফাইড ইমেজ হচ্ছে তো প্রথম কথা তো ক্লিয়ার হলো প্রথম কথা ক্লিয়ার হলো কি ধরনের লেন্স হবে বলো কনভেক্স ঠিক আছে এবার রাখলো এইদিকে একটা রাখলাম এইদিকে একটা রাখলাম প্রথমে যে দূরত্বটা ছিল ওইটা বলছে 16 সেন্টিমিটার এটা হচ্ছে ধরো পি এটা ধরো কিউ তো এটা হচ্ছে 16 সেন্টিমিটার দূরত্ব আর এটা হচ্ছে 8 সেন্টিমিটার দূরত্ব তাহলে দুটোই জায়গায় রাখলে সেম ম্যাগনিফিকেশন ইমেজ সম্ভব কখন একটা ফোকাসের বাইরে একটা ফোকাসের ভিতরে এদের মাঝখানে থাকবে না কোথাও এটা রিয়েল মাঝখানে কোথাও স্যার হ্যাঁ স্যার ফোকাল লেন্থ আমাকে বার করতে বলে ফোকাল লেন্থের ক্ষেত্রে অপশন গুলো দিচ্ছি তোমরা आंसर বলো সলভ করার দরকার রয়েছে এটা কি না দেখো 12 সেন্টিমিটার কনকেভ প্রথম হচ্ছে 12 সেন্টিমিটার কনকেভ দ্বিতীয় হচ্ছে 4 সেন্টিমিটার কনকেভ 4 সেন্টিমিটার কনকেভ দুটোই জায়গা তৃতীয় হচ্ছে 4 সেন্টিমিটার কনভেক্স 4 সেন্টিমিটার কনভেক্স ডি आंसर স্যার ডি ডি অপশন ডি দরকার নেই তাহলে নাই ডি স্যার ডি 12 সেন্টিমিটার কনভেক্স বোঝা যাচ্ছে এটাই অ্যান্সার এগুলো সলভ করার কোনো দরকারই নেই আমাদেরকে আমরা তো স্যার গুলো অপশন না দিয়ে বলে দিচ্ছি হ্যাঁ অপশন না দিতেই বলে দিচ্ছি স্যার তখন কোশ্চেন পড়ে বলবো অপশন দেওয়ার দরকার নেই তখন বলে তাহলে তো নিজে দিয়ে সলভ করে বলো এবার তোমরা না ওকে না অপশনটা না দিলে তো তাহলে সলভ করতে পড়ে যাবে তার মানে বুঝতে পারছো যতগুলো গল্পি আমরা করছি এই জিনিসগুলো যদি মাথায় সবসময় ঘুরতে থাকে তার জন্য প্র্যাকটিস করতে হবে তাহলে লেন্সের অঙ্কটা মিরর থেকেও সহজভাবে করতে পারো যত কোশ্চেন গুলো দেখছো কি করতে হচ্ছে আমাদের কিছু করতে হচ্ছে এবার এখান থেকে আমরা ডাইরেক্ট বলতে পারি প্রথম কথা তো হলো কনভেক্স হবে কনকেভ তো হবে না তাহলে কনকেভের তো এমনিতে বাদ চলে গেল এবার কনভেক্সের মধ্যে এইটা হতে পারে অথবা এইটা হতে পারে তাহলে ফোকাসটা অবশ্যই 8 এর থেকে বড় হবে 16 এর থেকে ছোট হবে 8 এর থেকে কম তো হতেই পারে না তার মানে এটাও গেল হয়ে গেল এইটা তো কারেক্ট आंसर will be 12 সেন্টিমিটার আর নেচার হবে কনভেক্স লেন্স ঠিক আছে বুঝने को पाता है হ্যাঁ স্যার পারতা है এরকম কোশ্চেন এলে তো ভালোই রয়েছে তাই না হ্যাঁ স্যার যাই কোশ্চেন আসো যে জিনিসগুলো তোমরা শিখছো তার ভিতর থেকেই আসবে তার বাইরে হবে না কিছু থিওরি যেটা শিখছো থিওরির মধ্যে থেকেই তো কোশ্চেন দিবে আবার নতুন ভাবে তো কোনো থিওরি বানাবে না বাট এই থিওরিটিক্যাল জিনিসগুলো যেটা রয়েছে এটা মাথা রাখাটা খুব ইম্পর্টেন্ট জিনিস বুঝেছো আর এটা মাথা রাখার শুধুমাত্র একটাই ওয়ে রয়েছে সেটা হচ্ছে প্র্যাকটিস করা পারফেক্ট প্র্যাকটিস না যদি প্র্যাকটিস করো তাহলে যতই ভালো যেই পড়িয়ে দিক না কেন তোমাদের মেমোরি ভ্যালিডিটি পিরিয়ড কত রয়েছে 1 মাস 2 মাস 3 মাস পরীক্ষার আগে কিন্তু ডিলিট হয়ে যাবে সবকিছু
ধরো এই হচ্ছে একটা লেন্স, a pin of length 2 cm lies along the principal axis of a converging lens বলে দিতে। converging lens, the center being at a distance of 11 cm from the lens, the focal length of the lens is 6 cm, এর focal length দিল 6 cm, এর এক্সিস এর উপরে একটা পিন রাখো, পিন, এটা ধরো একটা পিন রাখলাম, পিনের সাইজটা হচ্ছে, এর নাম দিয়ে দিলাম এ বি, এর সাইজটা হচ্ছে কত 2 সেন্টিমিটার, আর এর সেন্টারটা যেটা রয়েছে, পিনের সেন্টারটা সেটা লেন্স থেকে 11 সেন্টিমিটার দূরত্বতে রয়েছে, লেন্স থেকে 11 সেন্টিমিটার দূরত্বতে রয়েছে একটা পিন, তার সাইজ কত 2 সেন্টিমিটার, তাকে along the axis রাখা হচ্ছে, তার যে ইমেজটা হবে তার সাইজ কত বার করো। তাহলে ইমেজের সাইজ, এক্সিয়াল সাইজ অফ দা ইমেজ বার করতে গেলে এক্সিয়াল সাইজ অফ দা অবজেক্ট দেওয়া রয়েছে, তার জন্য আমাকে কি দরকার হবে বলো? ম্যাগনিফিকেশন, এক্সিয়াল ম্যাগনিফিকেশন। এক্সিয়াল ম্যাগনিফিকেশন, এক্সিয়াল ম্যাগনিফিকেশন পেতে গেলে আমাদেরকে এ আর বি বিন্দুর এক্সিয়াল ম্যাগনিফিকেশন পেতে গেলে দুটো ট্রান্সভার্স ম্যাগনিফিকেশন বার করতে হবে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এ বিন্দুটা দেখো, এটা 11 সেন্টিমিটার রেসপেক্টে 2 মিলিমিটার যদি থাকতো এটা, তাহলে অনেক ছোট ধরতে পারতাম, কিন্তু 2 সেন্টিমিটার হয়েছে, তাকে অনেক ছোট ধরা যেতে পারে না, এটা মেজারেবল। তাহলে এটা আমাকে এ আর এ বিন্দু আর বি বিন্দুটা দুটোই আলাদা আলাদা ধরতে হবে। হ্যাঁ স্যার, এ বিন্দুটার দূরত্ব ফ্রম দা অপটিক্যাল সেন্টার কত হবে বলো তো? সেন্টারে হবে একদম 12 সেমি। 11 প্লাস 1 12 সেন্টিমিটার, এর ফোকাল লেন্থ ছিল কত? হয় সেন্টারে হবে, কোথায় গেল? সেন্টারে। সেন্টারে যদি অবজেক্ট রাখো তাহলে ইমেজটাও সেন্টারে। ম্যাগনিফিকেশন 1 -1 এর জন্য কারণ তো ম্যাগনিফিকেশন বার করার দরকার নেই, এ বিন্দুর জন্য ম্যাগনিফিকেশনটা ডাইরেক্ট আমরা 1 লিখে দেব, বার করার দরকার আছে কি? না, না স্যার এর জন্য বার করতে হবে। বি বিন্দুর জন্য ইউটা কত? 10। তার জন্য 10 f বাই f প্লাস ইউ, তাই না? তো f টা প্লাস না মাইনাস কি ধরবে? প্লাস স্যার, প্লাস কনভেক্স লেন্স। প্লাস 6 আর ইউটা কত ধরতে হবে? -10। আর এটা এলো কত? 6 বাই মাইনাস 3 -3/2। এবার বলো m এক্সিএল টা কত আসবে? 0.5 তাদের গুণফল, মড অফ দিস যদি গুণ করি তাহলে কি পাবে? 3 এর 2 পাবে না? তাহলে এক্সিয়াল সাইড অফ দা ইমেজ এবার বলে দাও। 3 সেন্টিমিটার 3/2 ইনটু এক্সিয়াল সাইড অফ দা অবজেক্ট, এক্সিয়াল সাইড অফ দা অবজেক্ট কত ছিল? 2, গুণ করলাম 3 হয়ে যাবে। সহজ স্যার। হ্যাঁ এইগুলো সব যদি বইয়ের নিয়ম হিসাবে চলো, খুব লম্বা চড়া ক্যালকুলেশন রবারের মতন টেনে লম্বা করে দিবে ওরা, কিন্তু আমাদের কত রিপিট করেন তো। হ্যাঁ কিছু বলিতেছো? রিপিট করার কি রয়েছে এর মধ্যে? এইরকম ভাবে যদি এটা ধরে নিলাম আমরা, এই বিন্দুটা তার সেন্টারে পড়ে গিয়েছে, তার জন্য ডাইরেক্ট তার ম্যাগনিফিকেশনটা আমরা 1 লিখে দিলাম। যদি না থাকতো কোনো ব্যাপার নেই, যদি এইটা সেন্টারে না থাকতো তাহলে এই জিনিসটা ক্যালকুলেশন করতে কত সময় নেবে? হার্ডলি ধরো আরো 2-3 সেকেন্ড বেশি লাগলো বা 5 সেকেন্ড বেশি লাগলো। f বাই f প্লাস ইউ ক্যালকুলেট করলাম, আর এই বিন্দুটা ক্যালকুলেট করলাম, মড অফ তাদের গুণফল, এক্সিয়াল ম্যাগনিফিকেশন পেয়ে গেলাম। তো এক্সিয়াল সাইজ অফ দা ইমেজটা কত হবে? এক্সিয়াল ম্যাগনিফিকেশন ইনটু এক্সিয়াল সাইজ অফ দা অবজেক্ট। এখানে যেহেতু এই এ বিন্দুটা এখান থেকে 11 সেন্টিমিটার, আর এই 2 এর অর্ধেক কত হবে? 1 সেন্টিমিটার, 11 আর 1 কত হবে? 12 সেন্টিমিটার। ফোকাল লেন্থটা 6 ছিল, সেন্টার অফ কার্ভেচার কত দূরত্বতে হবে? 12 সেন্টিমিটার। তাহলে সেন্টার অফ কার্ভেচারের উপরে যদি অবজেক্ট রাখা থাকে, তার ইমেজ সেন্টার অফ কার্ভেচারের উপরেই হয়। ম্যাগনিফিকেশন তখন কত হবে? v বাই u, v আর u দুটোই সমান, তো 1 হবে না? তাহলে এর জন্য কিছু বার করার দরকার নেই, ডাইরেক্ট লিখবো ম্যাগনিফিকেশন ইজ 1। বি বিন্দুটার জন্য কি করা হবে? 10 সেন্টিমিটার, এখান থেকে বার করলাম -3 এর 2, ঠিক আছে? তাহলে কি করব? m এক্সিএল টা তাদের গুণ করে মড দিয়ে দাও, 3 এর 2 হলো। তো এক্সিয়াল সাইজ অফ দা ইমেজটা কত হবে? এক্সিয়াল ম্যাগনিফিকেশন ইনটু এক্সিয়াল সাইজ অফ দা অবজেক্ট, গুণ করে দিলাম, आंसर পেয়ে গেলাম।
বুঝেছো? আচ্ছা একটা জিনিস তোমরা এখান থেকে বলো, এর যদি আমরা ইমেজটা বানাই, আমরা ধরো এখানে ইমেজটা হলো, এটা ইমেজটা হলো, তাহলে এই বিন্দুটা কোন বিন্দুটার ইমেজ হবে আর এইটা বিন্দুর ইমেজ হবে? এ সেন্টারে বি সেন্টার থেকে বাইরে বাইরে এর ইমেজ এইখানে হবে a1, হ্যাঁ বি ইমেজ অবজেক্টটা যত কাছে নিয়ে আসবো ইমেজটা তত দূরে যায় না? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার আগে ফর্ম হবে আর বি বিন্দুর ইমেজ তারপরে ফর্ম হবে b1। কিন্তু যদি এটা মিরর থাকতো, উল্টে যেত যদি এটা কনভার্জিং মিরর নিতাম, তাহলে তার ইমেজ এইখানেই ফর্ম হতো, তাই না? তখন এ বিন্দুর ইমেজ এইখানে ফর্ম হতো, বি বিন্দুর ইমেজ এইখানটা ফর্ম। ঠিক আছে? এই সব জিনিস রয়েছে কি অপটিক্সের বেসিক কনসেপ্ট। এই অপটিক্সের রেসপেক্টিভ যদি তোমাদের বেসিক কনসেপ্ট গুলো ক্লিয়ার থাকে, তাহলে দেখবে ইনশাআল্লাহ তোমাদের কোনো অঙ্কতে কোথাও আটকাবার কথা নেই। সেরকম ভাবে তোমাদের অপটিক্যাল ইনস্ট্রুমেন্টও পড়াবো। অপটিক্যাল ইনস্ট্রুমেন্টের মধ্যেও দেখবে জিনিস রয়েছে, দু তিনটে জিনিসের মানে কি বলবো এখানে বেসিক কনসেপ্ট যাকে তোমরা বলতে পারো, ওইটা যদি ক্লিয়ার থাকে, সেম ওয়েতে আমরা যখন ওয়েভ অপটিক্স পড়বো সেটা তো আরো সহজ। তার মধ্যে কিছু মানে দু চারটে কন্ডিশন শুধু বলবো, সেটা ধরে ধরে প্রত্যেকটা অঙ্কগুলো করতে পারবে। ইভেন আইআইটির অঙ্কগুলো ওর মধ্যে থেকে খুবই সহজভাবে করতে পারবে। কিন্তু প্রবলেমের কথা হচ্ছে কালকের জন্য জানি না করতে পারবে কি পারবে না। কালকে তো পরীক্ষা রয়েছে, পরীক্ষার আগে হতে পারবে না। হ্যাঁ স্যার ইনশাআল্লাহ করতে পারবো। অন্য কাউকে কোনো ক্লাসে পড়েছো? ক্লাস 12 এ পড়েছি তো স্যার। আর এখন করনি কোথাও? কত করবো স্যার? অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট এখন পড়াইনি আমি, কিন্তু ওয়েভ অপটিক্সটা পড়াচ্ছি। ওয়েভ অপটিক্সে কোথাও করনি ক্লাস? তোমরা করনি? তোমরা ঢুকছো না কোথায় কোথাও? স্যার ক্লাস করান? কোন ব্যাচ? হ্যাঁ স্যার পারভেজ স্যার শুরু করে দিন। তোমরা ঢুকো না কোথাও? পারভেজ স্যার শুরু করেছে। ওয়েভ অপটিক্স স্যার হ্যাঁ আপনি স্যার অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট পড়াবেন পরীক্ষার পর? পারভেজ স্যার ওয়েভ অপটিক্স পড়াতে শুরু করেছেন তোমাদের? হ্যাঁ হ্যাঁ স্যার। কোথায়? দু জায়গায়? নয়াবাদ পাঁচুর দু জায়গায়? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার তাহলে ভালো, আর আমার পড়া দরকার নেই। স্যার আপনি এরপরে অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট? হ্যাঁ এরপরে অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট পড়িয়ে দেবো আমি, তার মানে ওয়েভ অপটিক্স আর আমাকে পড়াতে হবে না। ভালোই আছে, বেঁচে গেলে। সময় থাকলে ভালো ভালো জিনিসগুলো বলে দেবেন। অফলাইনে কবে আসবেন? তোমাদের ওইখানে অফলাইনে আসার তো কথা হয়নি। কোথাকার কথা বলছো? নয়াবাজে না পাঁচুরে? স্যার ইনস্ট্রুমেন্টটা কালকে করাবেন? পাঁচুরে স্যার, পাঁচুরে। অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে করবে? না স্যার। আজকে থাক স্যার, কালকে পাঁচুরে। স্যার পাঁচুরে কবে আসবেন? করেন স্যার করেন। স্যার নয়াবাজ কখন আসবেন স্যার? আপনি অফলাইনে কোথায় কোথায় পড়ান স্যার? আলামিনে পড়াই, অফলাইনে আলামিনে পড়াই। অফলাইন কোন ব্রাঞ্চে? তোমাদের কোথায় পড়ালে দরকার সেটা বলো। পাঁচুর স্যার। পাঁচুরে কি স্যার? পাঁচুরে আছেন? পাঁচুরে স্যার, সাবিতাকে বলেছি স্যার। পাঁচুরে তোমাদের সব জায়গায় পাঁচুরে খুব ভালো ভালো রয়েছে তোমাদের। না স্যার, নাই স্যার, সব বেকার। আমার দরকার নেই এখানে। না স্যার, আপনার স্যার দরকার আছে। নেই। আপনি না আসলে স্যার কি করে সহজে করবো?
ডিসপ্লেসমেন্ট অফ লেন্স। একটা ফিক্সড অবজেক্টের যদি ইমেজ আমরা অন আ ফিক্সড স্ক্রিন বানাই উইথ দ্য হেল্প অফ আ কনভেক্স লেন্স, তার উপরে বেস করে ছখানা কন্ডিশন জিজ্ঞেস করে না। কন্ডিশনের উপরের মধ্যে ডাইরেক্ট কন্ডিশনটাই জিজ্ঞেস করবে, বা তার মধ্যে থেকে দু একটা কন্ডিশনের উপরে বেস করে অঙ্ক দিয়ে দেয়। ছখানা কন্ডিশন রয়েছে। যদি একটা ফিক্সড অবজেক্টে একটা ফিক্সড স্ক্রিনে ইমেজ কাস্ট করো উইথ দ্য হেল্প অফ আ কনভেক্স লেন্স, হোয়াট আর দোজ 6 কন্ডিশনস? থিওরি পড়েছো উচ্চ মাধ্যমিকে, কত কিছু বলছি না আমি, ডাইরেক্ট কন্ডিশন গুলো বলছি তোমাদের। এটা স্ক্রিন হলো, এটা ধরো অবজেক্ট, এটা ফিক্সড অবজেক্ট, এটা হচ্ছে ফিক্সড স্ক্রিন। একটা কনভেক্স লেন্স ধরে নাও, দিস ইজ সাপোজ আ কনভেক্স লেন্স। তাহলে এই দূরত্বটাকে ধরে নিলাম আমরা ইউ, এটা ভি, এটা কিছু বলছো? দেখো, অবজেক্ট ফিক্স, স্ক্রিন ফিক্স, তার মানে ইমেজ যেখানে ফর্ম হবে তার পজিশনটা ফিক্স। চেঞ্জ করব কার পজিশন? আমরা লেন্সের পজিশন। তো লেন্সটা আমরা এখান থেকে এখানে মুভ করে যে কোনো জায়গায় রাখতে পারি। বিভিন্ন জায়গায় রেখে রেখে যদি আমরা এই অবজেক্টের ইমেজ, এই ফিক্সড অবজেক্ট ফিক্সড স্ক্রিনের উপরে ইমেজ কাস্ট করতে চাই, তাহলে আমরা যে কন্ডিশন গুলো পাবো, কি কন্ডিশনটা পাবো? প্রথম কথা হচ্ছে তার ইমেজ ডিসটেন্স, অবজেক্ট ডিসটেন্স যেটা হবে, আচ্ছা এইটা তো ফিক্স তার মানে, তাই না? ডি এর সমান কি লিখবো? u প্লাস v ইকুয়াল টু কনস্ট্যান্ট বলো অথবা ফিক্সড বলো, u আর v এর যোগফলটা সবসময় কনস্ট্যান্ট থাকবে। u বাড়লে v কমবে, v বাড়লে u কমবে, বাট তাদের যোগফল সবসময় কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে, এবার বলো u এর ফর্মুলা কি আছে? d প্লাস মাইনাস রুট আন্ডার d স্কয়ার মাইনাস 4df বাই 2। এটার ফোকাল লেন্থ হচ্ছে f। এখান থেকে u পাচ্ছি, u যদি প্লাস ধরো তাহলে v টা মাইনাস চলে আসবে, u যদি মাইনাস ধরো তাহলে v টা প্লাস চলে আসবে। তার মানে এখান থেকে তোমরা v এর মান এরকম ভাবে লিখতে পারো, d মাইনাস প্লাস রুট আন্ডার d স্কয়ার মাইনাস 4df বাই 2। যদি u টা এখানে একটা প্লাস ধরো তাহলে v টা এখানে মাইনাস আসবে, u টা যদি এখানে মাইনাস ধরো তাহলে v টা এখানে প্লাস আসবে। ঠিক আছে, তার মানে এইখানে কন্ডিশন কি কি হচ্ছে? প্রথম কন্ডিশন হচ্ছে দেখো, যদি d ইকুয়াল টু 4f হয়ে যায়, d ইকুয়াল টু 4f হয়ে যায়, তাহলে d এর জায়গায় 4f বসাও, বা 4f এর জায়গায় d বসাও, d স্কয়ার মাইনাস d স্কয়ার 0 হলো, 0 হলো, তাহলে u এর একটাই মান পাবে d বাই 2, v এর একটাই মান পাবে d বাই 2। তখন আমরা বলতে পারি there is only one position for casting real image of the fixed object on the fixed screen। ঠিক আছে, তো মিনিমাম ওই সময় ডিসটেন্সটা হবে d মিনিমাম 4f হবে। মিনিমাম ডিসটেন্স between the object and the screen for casting real image is equal to 4f। in this case only one real image is possible। শুধুমাত্র একটাই রিয়েল ইমেজ ফর্ম করা যেতে পারে, কখন? যখন d এর মান 4f এর সমান হবে। ঠিক আছে, আর ইন দ্যাট কেস u আর v দুটোই কত হবে? d মিনিমাম এর অর্ধেক বাই 2। তার মানে 4f বাই 2 লিখবো, তো 4f বাই 2 কত হবে? 2f। 2f টা কোথায়? সেন্টার অফ কার্ভেচার। তার মানে অবজেক্ট এখানে থাকবে সেন্টার অফ কার্ভেচারে, আর ইমেজ এখানে ফর্ম হবে সেন্টার অফ কার্ভেচারে। তার মানে যত বড় অবজেক্ট রয়েছে তত বড়ই ইমেজ হবে, and the magnification in this case will become 1। ম্যাগনিফিকেশনটা কত হয়ে যাবে? 1। যদি d এর মান 4f থেকে কম হয়ে যায়, d যদি 4f থেকে কম হয়ে যায়, তখন এই জিনিসটা ইমাজিনারি চলে আসবে। রুটের ভিতরে নেগেটিভ, তার মানে ইমাজিনারি চলে আসবে।
আর ইমাজিনারি যদি চলে আসে তাহলে ইউ এর কোনো রিয়েল ভ্যালু পাবে না, ভি এরও কোনো রিয়েল ভ্যালু পাবে না। ইন দ্যাট কেস আমরা বলতে পারি there is no possibility of casting a real image on the fixed screen with the help of the convex lens. তার মানে d যদি 4f থেকে কম হয়, নাম্বার অফ রিয়েল ইমেজেস ফর্ম কত? নাথিং, জিরো, কোনো রিয়েল ইমেজ কাস্ট করা যাবে না। তাহলে রিয়েল ইমেজ কাস্ট করতে গেলে মিনিমাম দূরত্ব অবজেক্ট আর স্ক্রিনের মধ্যে কত হতে হবে? 4 টাইমস অফ দ্য ফোকাল লেন্থ। ঠিক আছে, 4 টাইমস অফ দ্য ফোকাল লেন্থ যদি হয় তাহলে আমরা বলতে পারি এক্স্যাক্টলি এট দ্য মিডল অফ দ্য অবজেক্ট এন্ড দ্য স্ক্রিন যদি লেন্সটা রাখো তাহলে একটা রিয়েল ইমেজ কাস্ট করা যাবে। তখন এইটা চলে আসবে সেন্টারে, এটাও হবে সেন্টারে, এটা 2f, এটা 2f, আর ম্যাগনিফিকেশনটা হয়ে যাবে 1। বাট সেকেন্ড কেস, যদি d গ্রেটার দেন 4f হয়ে যায় তাহলে 2 real images are possible, দুটো রিয়েল ইমেজ পসিবল রয়েছে ফর টু ডিফারেন্ট পজিশন অফ দ্য লেন্স। দুটো আলাদা আলাদা জায়গায় লেন্সটাকে রাখলে তারা রিয়েল ইমেজ ফর্ম করতে পারে। একটার ক্ষেত্রে দেখবে রিয়েল ইমেজ ফর্ম করার জন্য অবজেক্টটা থাকবে কোথায়? সেন্টার আর ফোকাসের মাঝখানে পড়বে, আর অন্যটা সেন্টারের বাইরে চলে যাবে। তার মানে আমরা বলতে পারি for one position of the lens অবজেক্টটা তার সেন্টারের ভিতরে চলে আসবে, for another position of the lens অবজেক্টটা সেন্টারের বাইরে চলে যাবে। যখন অবজেক্ট সেন্টারের বাইরে থাকবে তখন ইমেজটা ছোট ফর্ম হবে, যখন অবজেক্ট সেন্টারের ভিতরে চলে আসবে তখন ইমেজটা বড় ফর্ম হবে। তখন তাদের ম্যাগনিফিকেশন আলাদা আলাদা হবে। তাদের ম্যাগনিফিকেশনের মধ্যে কি সম্পর্ক? তাদের দুটো পজিশন অফ দ্য অবজেক্টের জন্য কি সম্পর্ক রয়েছে? ডিসপ্লেসমেন্ট অফ দ্য লেন্স কত হলো? দুটো যে ইমেজ ফর্ম হবে তাদের সাইজের মধ্যে কি সম্পর্ক রয়েছে? দুটো ম্যাগনিফিকেশনের মধ্যে কি রিলেশন রয়েছে? এর উপরে বেস করে বিভিন্ন টাইপের কোশ্চেন চলে আসে। মোট 6টা কন্ডিশন রয়েছে এর উপরে। d গ্রেটার দেন 4f হলে 6খানা কন্ডিশন রয়েছে। সেম কন্ডিশনটাই কোশ্চেনে পরীক্ষায় জিজ্ঞেস করে নেবে, অথবা তার মধ্যে থেকে দুটো একটা কন্ডিশনের উপরে বেস করে অঙ্ক জিজ্ঞেস করবে। এই কন্ডিশনগুলো কি হচ্ছে পরপর ওই কন্ডিশনগুলো বলছি, ওইটা দেখো তোমরা। ধরো প্রথমে লেন্সটা আমরা এখানে রেখেছিলাম L1, তখন এই অবজেক্টটা সেন্টারের বাইরে রয়েছে। কত দূরত্বতে রয়েছে? U1, আর ইমেজটা এখানে ফর্ম হলো V1। এবার লেন্সটাকে মুভ করে আমরা এখানে নিয়ে এলাম। এবার অবজেক্টটা তার সেন্টারের ভিতরে চলে এসেছে। এবার আবার রিয়েল ইমেজ ফর্ম হবে, যেহেতু অবজেক্ট সেন্টারের ভিতরে চলে এসেছে ইমেজটা সেন্টারের বাইরে চলে যাবে and image will be magnified. In this case object distance টা কত? U2 ধরে নাও, আর image distance টা কত? V2 ধরে নাও। ঠিক আছে, এবার দেখো U1 কত ধরবে আমরা? d plus root over d square minus 4dA, বড়টা প্লাস ধরে নাও আর ছোটটা U2 ধরে নাও, d minus root over d square minus 4dA by 2। তাহলে এইটা এখানে চলে আসবে। V1 যদি বার করি কি বলেছিলাম? এটা চলে আসবে U2, আর V2 যদি বার করো কত চলে আসবে? U1 চলে আসবে। তাহলে প্রথম কন্ডিশন এখানে হলো 1 নম্বর কন্ডিশন, therefore object distance and image distance are interchangeable. অবজেক্ট ডিসটেন্স ইমেজ ডিসটেন্সটা কি হবে? ইন্টারচেঞ্জ হয়ে যাবে। অবজেক্ট ডিসটেন্সটা ইমেজ ডিসটেন্স হয়ে যাবে, ইমেজ ডিসটেন্সটা অবজেক্ট ডিসটেন্স হয়ে যাবে ফর টু ডিফারেন্ট পজিশন অফ দ্য লেন্স। ধরো ফর এক্সাম্পল আমরা নিলাম একটা কনভেক্স লেন্স, তার ফোকাল লেন্থ হচ্ছে 20 সেন্টিমিটার। ঠিক আছে,
অবজেক্ট আর স্ক্রিনের মধ্যে দূরত্ব হচ্ছে 75 সেন্টিমিটার। অবজেক্ট আর স্ক্রিনের মধ্যে দূরত্ব হচ্ছে 75 সেন্টিমিটার। কতগুলো রিয়েল ইমেজ ফর্ম হতে পারে বলো তো? একটা ফোকাস লেন্স কথা বলো স্যার, ফোকাস কথা বলো। 20 সেন্টিমিটার হলো, একটাই হবে, আর অবজেক্ট আর স্ক্রিনের মধ্যে দূরত্ব হচ্ছে 75 সেন্টিমিটার। একটাই হবে স্যার, দুটো হবে না স্যার। হবে না, একটাও হবে না। এফ যদি বলি আমরা 20 হবে সেন্টিমিটার না হবে স্যার আর ডি হচ্ছে 75 সেন্টিমিটার, ইমেজ ফর্ম করা যাবে? হবে না স্যার, না, স্যার। একটাও মিনিমাম 80 হতে হবে। ডিস্টেন্স ইমেজ কাস্ট করার জন্য দরকার কি 4 টাইমস অফ এফ, তার মানে 80 সেন্টিমিটার। আর তোমার ডি এর মান 75 রয়েছে, ইমেজ কাস্ট হবে? না স্যার, না স্যার। রিয়েল ইমেজ উইল বি কাস্ট, কোন রিয়েল ইমেজ কাস্ট করা যাবে। যদি বলতো ডি এর মান 80 সেন্টিমিটার রয়েছে, তখন আমরা বলতে পারতাম কতগুলো রিয়েল ইমেজ ফর্ম হবে। একটা একটা ইমেজ উইল বি ফর্ম। যদি আমরা বলি ডি এর মান 100 সেন্টিমিটার রয়েছে, দুটো। রিয়েল ইমেজেস উইল বি ফর্ম। এটাও জিজ্ঞেস করতে পারে, এফ দিয়ে দিবে, ডি দিয়ে দিবে, নাম্বার অফ ইমেজেস তোমাদেরকে জিজ্ঞেস করে নিবে রিয়েল ইমেজ কটা হবে। আইদার 0 হবে অথবা 1 হবে অথবা 2 হবে। তখন কন্ডিশনটা দেখে নিব, ডি লেস দেন 4f, ডি ইকুয়াল টু 4f, ডি গ্রেটার দেন 4f। ঠিক আছে, ধরো আমাদেরকে ডি গ্রেটার দেন 4f দিল, 100 সেন্টিমিটার দিল, এফ এর মান দিল 20 সেন্টিমিটার। আমরা চেক করলাম 100টা 80 থেকে বেশি রয়েছে, তার মানে দুখানা আলাদা আলাদা জায়গায় লেন্সটাকে বসালে রিয়েল ইমেজ হবে। একটার ক্ষেত্রে অবজেক্ট তার সেন্টারের ভিতরে থাকবে, আর একটার ক্ষেত্রে সেন্টারের বাইরে থাকবে, এটাই তো। তাহলে একটার ক্ষেত্রে ধরো অবজেক্ট ডিসটেন্স হলো 20 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার ধরো, একটা ধরো 25 সেন্টিমিটার বা 30 সেন্টিমিটার হলো ধরো, এই অবজেক্ট ডিসটেন্সটা হচ্ছে 30, তাহলে ইমেজ ডিসটেন্সটা কত হবে? এটা 30 থাকলে পুরোটা তো 100 সেন্টিমিটার বললাম, 70 হবে। এটা 70। তো সেকেন্ড পজিশন অফ দা লেন্সের জন্য অবজেক্ট ডিসটেন্সটা তখন কত হয়ে যাবে? 70 ডিসটেন্সটা হয়ে যাবে 30। তো অবজেক্ট ডিসটেন্স আর ইমেজ ডিসটেন্স তারা নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করে যায়। দিস ইজ ওয়ান কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশনটা কি হচ্ছে দেখো, 2 নম্বর, তাদের ফর টু ডিফারেন্ট পজিশন অফ দা লেন্স ম্যাগনিফিকেশন যদি বার করো, তাহলে প্রথমে হচ্ছে সাইজ অফ দা ইমেজ I1, সাইজ অফ দা অবজেক্ট রয়েছে O, ইকুয়াল টু কি লিখবো আমরা V1 বাই U1। আর দ্বিতীয় পজিশনের জন্য ম্যাগনিফিকেশন ধরো M2, তার জন্য কি লিখবে I2 বাই O ইকুয়াল টু V2 বাই U2। তাহলে একটা রিলেশন এখান থেকে পাবো আমরা M1 আর M2 এর যোগফল। যোগ করলে কি পাবে বলো? যোগ না স্যার, গুণ। গুণফল। গুণ করলে কি পাবে? ওয়ান হবে V1 বাই U1, V2 বাই U2। তো V2 এর জায়গা কি লিখবো আমরা? U1 এক পাবো, এক। আর V2 এর জায়গা U2। এটা গেল, এটা গেল। তার মানে M1 আর M2 এর গুণফল আসছে কত? 1। দ্যাট মিন্স M1 আর M2 নিজেদের রেসিপ্রোকাল হবে, তাই না? M1 আর M2 নিজেদের কি হচ্ছে? রেসিপ্রোকাল হচ্ছে। তাহলে একটার ক্ষেত্রে যদি অবজেক্টটা সেন্টারের ভিতরে চলে আসে ম্যাগনিফাইড ইমেজ বানাবে, আর অন্য পজিশনের ক্ষেত্রে অবজেক্টটা সেন্টারের বাইরে চলে গেল, তার মানে ডিমিনিশড ইমেজ বানাবে, তাই না? তাহলে ডিমিনিশড যদি হয় তার ম্যাগনিফিকেশন 1 এর থেকে কম হবে, আর ম্যাগনিফাইড যদি হয় তার ম্যাগনিফিকেশন 1 এর থেকে বেশি হবে। ঠিক আছে, ধরো আমাকে বললো ফর ওয়ান পজিশন অফ দা লেন্স 3 টাইমস ম্যাগনিফাইড ইমেজ হলো, তো অন্য পজিশনে যখন আবার 1/3 ম্যাগনিফিকেশন হয়ে যাবে। এটা ডাইরেক্ট আমরা যদি কোশ্চেন জিজ্ঞেস করে না বলতে পারবো আমরা। একটার জন্য ম্যাগনিফিকেশন যদি বলে ডাবল ম্যাগনিফাইড ইমেজ হলো, 1/2 পজিশনের জন্য 1/2 1/2 ম্যাগনিফিকেশন। যত গুণ বাড়বে ওটা তত গুণ কমে যাবে। হ্যাঁ, ম্যাগনিফিকেশন রেসিপ্রোকাল মানে তো এইটা হচ্ছে। হ্যাঁ, যত গুণ ম্যাগনিফাইড হচ্ছে আর অন্য পজিশনে তত গুণ ডিমিনিশড হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে। থার্ড পজিশন, থার্ড কন্ডিশন কি হচ্ছে দেখো, এই M1 আর M2 এর জায়গা যদি এইটা বসাও I1 বাই O, I2 বাই O, তাহলে এটা কি হবে? I1 into I2 বাই O স্কয়ার সমান 1। মানে O স্কয়ারের মান কত? I1 into I2। তাহলে O এর মান কত হবে? Therefore এখানে বলতে পারি আমরা O is GM between I1 and I2। GM মনে আছে? হ্যাঁ স্যার।
এ বি সি যদি গুণিতক এ বি সি যদি জিপিত হয় তাহলে বি সমান আমরা কি লিখি a ইনটু সি, তাহলে বি এর মান হবে কত রুট আন্ডার a ইনটু বি, তাই না? সরি a ইনটু সি, তাহলে a আর c এর মাঝখানে যে জিএম রয়েছে, জিওমেট্রিক মিন যেটা রয়েছে, ওইটা তাদের গুণফল করে তার উপরে রুট চাপিয়ে দাও। ঠিক আছে, ধরো আমাকে কোশ্চেন এরকম ভাবে দিল, ফর ওয়ান position of the lens the size of the image is 2 cm, for another position of the lens the size of the image is 8 cm. What will be the size of the object? 4 আমরা এখানে এটা 2 এটা 8 16 তার স্কয়ার রুট 4 সেমি, 2 4 8 জিপি তে রয়েছে। ঠিক আছে, এইটাও একটা কোশ্চেন হচ্ছে, এখান থেকে জিজ্ঞেস করতে পারে। আরেকটা কোশ্চেন হচ্ছে এখান থেকে আরেকটা কন্ডিশন, উপরে লিখেন স্যার ডিসপ্লেসমেন্ট অফ দ্য লেন্স কত, লেন্সটাকে ধরো আমরা এখান থেকে সরিয়ে এখানে নিয়ে এলাম, এই ডিসপ্লেসমেন্টটা কত হলো x, তাই x টা কি করে বার করব? f = d স্কয়ার - x স্কয়ার বাই 4d এখান থেকে করতে পারি। তাহলে যে কোনো একটা থেকে অন্যটা বিয়োগ করো, u1 u2 করে দাও বা v2 v1 করে দাও, তো ডিসপ্লেসমেন্ট অফ দ্য লেন্স পেয়ে যাব। এটা বিয়োগ করলে এখান থেকে x এর সমান আসবে d স্কয়ার মাইনাস 4d, x এর মান আসবে d স্কয়ার মাইনাস 4d, তাহলে এখান থেকে f সমান চলে আসে d স্কয়ার মাইনাস x স্কয়ার বাই 4d, একে আমরা বলি লেন্স ডিসপ্লেসমেন্ট ফর্মুলা। একে কি বলা হয়? দিস ইজ কল্ড লেন্স ডিসপ্লেসমেন্ট ফর্মুলা, ডিসপ্লেসমেন্ট ইকুয়েশন বলো বা ফর্মুলা বলো। এর উপরে আবার বেস করে অঙ্ক দিয়ে দেয়, d দেওয়া থাকবে, লেন্সটাকে কত সরাতে হলো ডিসপ্লেসমেন্ট এটা দেওয়া থাকবে, তোমাকে বলবে হোয়াট ইজ দ্য ফোকাল লেন্থ অফ দ্য লেন্স বার করো, তাহলে এর মধ্যে বসে আমরা বার করতে পারি। বা কোনো সময় ডাইরেক্ট এই ইকুয়েশনটাই জিজ্ঞেস করে না, এই ইকুয়েশনটাও আমাদেরকে মুখস্থ থাকবে। এটা একটা ইকুয়েশন হলো, এটা ছিল কত 4 নম্বর না, এবারে 5 নম্বর দেখ, 5 নম্বরে কি বলে সাইজ অফ দ্য ইমেজ ফর টু ডিফারেন্ট পজিশন অফ দ্য লেন্স, তাদের রেশিও বার করতে বলে, সাইজ অফ দ্য ইমেজের রেশিও বার করতে বলে। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা v1 এর মান বা v2 এর মান বা u1 u2 এর মান বলো, u1 এর মান এটার জায়গায় যদি x বসাই কি পাবো বলো, d + x/2, তাহলে এটা হবে কত d - x/2, তাই না? তাহলে এবার বলো i1/o ইকুয়াল টু ছিল v1/u1 আর i2/o ইকুয়াল টু কি ছিল v2/u2, এই দুটোকে যদি আমরা ডিভাইড করে দিই i1/i2 বা i2/i1 কি পাবো? ভাগ করলে o আর o তো ক্যান্সেল হবে, তাহলে i1 এর জায়গায় কি থাকবে v1/v2 v2/u2, তাহলে v1 এর জায়গায় কি লিখবে u2, v2 এর জায়গায় কি লিখবে u1, তাহলে উপরে দুটো u2 গুণ, নিচে দুটো u1 গুণ হলো, তাহলে u2/u1 এর হোল স্কয়ার, তাহলে u2 u1 এর মান যদি এখান থেকে বসাও তাহলে কি পাবে বলো তো d - x/d + x এর হোল স্কয়ার। এটাও কোশ্চেনে ডাইরেক্ট জিজ্ঞেস করে না, কন্ডিশনটা 5 নম্বর কন্ডিশন ডাইরেক্ট মনে রাখবো, ফর টু ডিফারেন্ট পজিশন অফ দ্য লেন্স যে ইমেজটা ফর্ম হবে সেই ইমেজের সাইজের রেশিও যদি বলে তাহলে d - x/d + x এর হোল স্কয়ার অথবা d + x/d - x এর হোল স্কয়ার। রেশিও বলেছে, ছোট কোনটা বড় কোনটা এটা বলেনি, তাহলে এটাও থাকতে পারে তার উল্টোটাও থাকতে পারে। এটা হচ্ছে 5 নম্বর ইকুয়েশন, যেটা ডাইরেক্ট আমাদেরকে কোশ্চেনে জিজ্ঞেস করে নেবে। আর নাম্বার 6 ইন টার্মস অফ ম্যাগনিফিকেশন তোমাদেরকে ফোকাল লেন্থ বার করতে বলবে, ইন টার্মস অফ ম্যাগনিফিকেশন ফোকাল লেন্থটা বার করতে বলবে। m1 সমান ধরো f বাই f মাইনাস u1 ধরে নাও, m2 ইকুয়াল টু f ডিভাইডেড বাই f মাইনাস u2 ধরে নাও, তাহলে এখান থেকে বলো f মাইনাস u1 সমান কত আসবে f বাই m1 আর f মাইনাস u2 সমান কত হবে f বাই m2। ঠিক আছে, এবার যদি আমরা এটা থেকে এটা বিয়োগ করে দিই কি পাবো বলো তো, যখন এটা অন্যটা বিয়োগ করো f মাইনাস f প্লাস u1 ইকুয়াল টু থাকলো কত f বাই m2
মাইনাস এফ বাই m1। তাহলে এই এফ গেল, u1 মাইনাস u2 কি পেলাম বলো তো? u1 মাইনাস u2 সমান x তাহলে এখানে x বসালাম, এখান থেকে x টা কমন নিয়ে নাও, m1 m2 এলসিএম নাও, তো m1 এখানে গেল, m2 এখানে এসেছে, এই m1 m2 সমান কি ছিল? root over m1 1 m1 আর m2 এর গুণফল কত ছিল? 1 ছিল না? তো 1 কত? এখানে Yes, sir. 1 বসিয়ে দাও। তাহলে f এর মান কত আসবে? x ডিভাইডেড বাই m1 মাইনাস m2। এইটাও জিজ্ঞেস করে না। এই সূত্রগুলো যেটা হচ্ছে 6টা ইকুয়েশন হচ্ছে, এই 6টা ইকুয়েশন ডাইরেক্ট তোমাদেরকে জিজ্ঞেস করে নেবে, বুঝেছো? 6টা একটু সরুন স্যার Yes, sir. আমাকেই সরিয়ে দিচ্ছে। এই 6খানা ইকুয়েশন হচ্ছে এর উপরে বেস করে লেন্স ডিসপ্লেসমেন্টের মধ্যে ডাইরেক্ট কোশ্চেন জিজ্ঞেস করে নেবে, এই ইকুয়েশন গুলোই জিজ্ঞেস করে নেবে, অথবা কোনো কোনো জায়গায় তোমাদেরকে মানগুলো দিয়ে নিউমেরিক্যালস বানিয়ে দিবে, যেরকম ভাবে ফোকাল লেন্থের সূত্রটা বললাম, ফোকাল লেন্থ বার করতে দিয়ে দিবে। তোমাদের সাথে আর কারা রয়েছে? পাঁচুর রয়েছে, নয়াবাজ রয়েছে, আর বজবজ। বজবজে চলে গিয়েছো তোমরা? মিশনে গিয়েছো কিনা তোমরা বজবজের ছেলেরা? বহুত শুনতে পাচ্ছে না স্যার। বজবজের ছেলেদের কি শোনা যাচ্ছে না? ওদের এমনিতেও দরকার নেই না, মানে আপনার না এলেই চলবে স্যার। হয়ে গেছে স্যার এত দূর। অফলাইন কবে থেকে হবে স্যার? স্যার কোথায় গেলেন স্যার? যাবো কোথায়? বাড়ি থেকে বেরোলে মিশনে যাব, মিশনের থেকে বেরোলে বাড়িতে চলে আসবো, আর কোথায়? ডিসপ্লেসমেন্ট জিরো। তোমরা ছাড়লে তো কোথাও যাবো। কালকে একটা স্কুল থেকে ডাক এসেছিল পড়াবার জন্য, বললাম না, কোন স্কুলে যাব না। কোন স্কুল? এখানেই রয়েছে আমাদের পাশে ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে কলকাতার মধ্যেই। বলে চলেন স্যার, 2-1 দিনও টাইম দিয়ে দিবেন। বললাম একদিনও দিতে পারবো। ঠিক আছে। স্কুলের ছেলেদের পড়াতে গেলে প্রথমে জিনিস তো এটা হচ্ছে, ওইখানে স্কুলে তো কখনো কিছু পড়া হয় না, টাইম পাস করতে যায় টিচার। দ্বিতীয় কথাটা হচ্ছে তাদেরকে পড়াতে গেলে তোমাকে কি পড়াতে, যে জিনিসগুলো আমি পড়াই ওইগুলো ওদের পড়াতে গেলে কিছু মাথায় ঢুকবে? শুরু থেকে পড়াতে হবে। আর প্রথম থেকে তাদের কিছু না পড়া থাকলে আমি যদি পড়াতে শুরু করে দিই, তখন ওরা বোর হয়ে যাবে, ঘুমিয়ে যাবে, ক্লাসের মধ্যেই ঘুমিয়ে যাবে, বলে টাইম পাস করছিলাম 2 ঘন্টা।
তোমরা করছিলে প্রথমের দিকে করছিলে তাই না? তখন বলবে টিচার ভালো না। প্রথমের দিকে তোমরাও তো করছিলে, ঘুমিয়ে যাচ্ছিলে না? যে ক্লাস শুরু হতো ঘুমিয়ে যেত। জি স্যার। কি স্যার পড়ান কিছু বোঝা যায় না। হয়েছে ঢোকা হয়েছে? হ্যাঁ স্যার হয়েছে। হ্যাঁ স্যার। দেখো লেন্স মেকারস ফর্মুলা আমরা পড়েছিলাম। লেন্স মেকারস ফর্মুলার ক্ষেত্রে আমাদের ইকুয়েশন গুলো কি এসেছিল? বাইকনভেক্স লেন্স, প্লেনো কনভেক্স লেন্স, বাইকনকেভ লেন্স, প্লেনো কনকেভ লেন্স, এই চারটে থেকেই অঙ্ক দেয়। তাহলে বাইকনভেক্স লেন্সের জন্য সূত্রটা কি এসেছিল মনে আছে? 2r by mu minus 1. ইকুয়াল টু এফ এসেছিল r বাই 2 ইনটু মিউ মাইনাস 1। কি বলবো মিউ মাইনাস 1 এটা ছিল না? একই ব্যাপার। কি রকম ভাবে একই ব্যাপার? মানে স্যার আপনি এখানে মিডিয়ামটা গ্লাস নিয়েছেন। হ্যাঁ ঠিক আছে স্যার। বাইকনভেক্স যদি হতো স্যার ইকুই কনভেক্স এর জন্য এটা বাইকনভেক্স বললাম, প্রিন্টিং মিস্টেক হয়েছে। ইকুইকনভেক্স লেন্স যদি ধরি তাহলে f এর সমান কত হবে? r ডিভাইডেড বাই 2 ইনটু a mu g মাইনাস 1। a mu g মানে কি হচ্ছে? তাকে শুধু mu g ও লিখতে পারো, যেহেতু আমরা এর ক্ষেত্রে রিফ্র্যাক্টিভ ইনডেক্স 1 ধরি, বাট তার জায়গা অন্য কোনো যদি মিডিয়াম থাকে তখন ওই মিডিয়ামের সাপেক্ষে লিখতে হবে। ঠিক আছে? প্লেনো কনভেক্স লেন্সের ক্ষেত্রে কি হবে? এটা ইকুইকনভেক্স 2 হবে না। ইকুইকনভেক্স বলতে পারো, এটা হচ্ছে প্লেনো কনভেক্স বলতে পারো। এর দ্বিগুণ হয়ে যাবে, একে দ্বিগুণ করলে কত পাবে? r ডিভাইডেড বাই a mu g মাইনাস। ঠিক আছে? হ্যাঁ স্যার। এইবার যদি কনকেভ চলে আসে কি করতে হবে? শুধু মাইনাস, তার সাথে মাইনাস অ্যাড করে দিন। বাইকনকেভ মাইনাস r বাই 2 বাই প্লেনো কনকেভ মাইনাস r বাই a mu g মাইনাস, এটা ধরিয়ে দাও, তাতেই হয়ে যাবে। এইবার ধরো যদি তোমাদেরকে কখনো কম্বিনেশন অফ লেন্সের অঙ্ক দিয়ে দেয়, তার ফোকাল লেন্থ যদি বার করতে বলে কিরকম ভাবে বার করা হবে? কম্বিনেশনের যদি ফোকাল লেন্থ বার করতে বলে কিরকম ভাবে বার করবে? ধরো অঙ্কিত ভার্মা। এদিকে a এর ধরে নাও, এদিকেও a এর ধরে নাও। এটা হচ্ছে mu1 mu2 mu3। ঠিক আছে? এই রেডিয়াসটা ধরে নিলাম আমরা r1, এই রেডিয়াস অফ কার্ভেচার r2, এটা ধরো r3, এটা ধরো r4, চারখানা কার্ভেচার রয়েছে। তাহলে এর জন্য একটা জেনারেল ফর্মুলা বানাচ্ছি আমরা। ওই জেনারেল ফর্মুলা দিয়ে আমরা এই ধরনের কম্বিনেশন অফ লেন্সের যদি ফোকাল লেন্থ বার করতে দেয় কিরকম ভাবে বার করা যায়। ধরো যেরকম ভাবে কোশ্চেন দিল তোমাদেরকে, লাইক দিস, এরকম কোশ্চেন দিয়ে দিল, ঠিক আছে? এর ফোকাল লেন্থ বার করো। অথবা কোনো সময় তোমাদেরকে এরকম ভাবে দিয়ে দিল, এটা হচ্ছে mu1, এটা ধরো mu2, এটা ধরো mu3। এখানে কটা সারফেস রয়েছে? একটা, দুটো, তিনটে, চারটে। তো এরকম বার করার ফর্মুলাটা নিয়মটা কি হচ্ছে? নিয়ম হচ্ছে সবারই আমরা পাওয়ার বার করি, ইকুইভ্যালেন্ট পাওয়ার অফ দা কম্বিনেশন অফ দা লেন্স এরকম ভাবে বার করবে। ইকুইভ্যালেন্ট পাওয়ার P1 plus P2 plus P3।
যদি সব কন্ট্যাক্টে থাকে। এইবার যদি আমাকে ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ বার করতে বলে তখন কি করব 1/f ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1/f1 1/f2 1/f3। এবার f1 আর f2 আর f3 এর মানগুলো বসাবো কোথায় থেকে? এখান থেকে বসাবো। কনভেক্স থাকলে ইকুইকনভেক্স এইটা, প্লেনো কনভেক্স এইটা, কনকেভ থাকলে ইকুইকনকেভ মাইনাস প্লেনো কনকেভ মাইনাস, সাইন ধরে বসাবো, বসিয়ে দিয়ে সিম্পলিফাই করব, কম্বিনেশনের ফোকাল লেন্থ পেয়ে যাব। দিস ইজ ওয়ান মেথড। যদি এইটা না করে ডাইরেক্ট যদি একটা লাইনের মধ্যে করতে চাও তখন কি করব? আমাদের এই সূত্রটা ইউজ করব। কি ইউজ করবে? mu2 by v1 v minus mu1 by u equal to mu2 minus mu1 by r। মনে আছে এটা? হ্যাঁ স্যার। রিফ্রাকশন থ্রু কার্ভ সারফেস। তো রিফ্রাকশন থ্রু কার্ভ সারফেস ধরে যদি কোশ্চেন করো তাহলে কি করতে হবে? আমরা ধরে নিব অবজেক্ট আসছে কোথা থেকে? অবজেক্ট ইজ সিচুয়েটেড অ্যাট ইনফিনিটি, ফোকাল লেন্থ বার করার জন্য। অবজেক্ট যদি ইনফিনিটিতে রাখা থাকে তাহলে এই সব মিলে একটা কম্বিনেশন অফ লেন্স হবে, কনকেভ লেন্স বা কনভেক্স লেন্সের মতো বিহেভ করবে। তো যদি পুরো কম্বিনেশনের এফ পজিটিভ চলে আসে এই পুরো কম্বিনেশনটা একটা কনভার্জিং লেন্সের মতন বিহেভ করছে। পুরোটার মান ক্যালকুলেট করার পর যদি এফ নেগেটিভ চলে আসে এই পুরো কম্বিনেশনটা একটা ডাইভার্জিং লেন্সের মতন কাজ করছে। ঠিক আছে? তো এই ডাইভার্জিং বা কনভার্জিং লেন্সের ফোকাল লেন্থটা কত হবে একটা লাইনে যদি বার করতে চাও তো বার করার নিয়মটা কি হচ্ছে দেখো। আইদার ধরে নিব অবজেক্ট ইজ প্লেসড অ্যাট ইনফিনিটি, তাহলে ইমেজটা কোথায় হবে? ফোকাসে। ফোকাসে। অথবা আমরা ধরে নিব অবজেক্ট ইজ প্লেসড অ্যাট দ্য ফোকাস, তাহলে ইমেজ কোথায় হবে? ইনফিনিটি। যে কোনো একটা সাইন ইনফিনিটি। আমরা ধরে নিচ্ছি অবজেক্ট ইজ কেপ্ট অ্যাট ইনফিনিটি, তো ইমেজটা কোথায় ফর্ম হলো? ফোকাসে। এখানেও এ এর রয়েছে, এখানেও এ এর রয়েছে, তো এ এর মিডিয়ামের কত লিখবে? 1। এখান থেকে ইকুয়েশন 1/f, তাই না? আর এইখানে লেখো 1/u, ইউটা কি ধরতে হবে তখন? ইনফিনিটি। তো সামথিং বাই ইনফিনিটি, তো বাদ চলে গেল, ছেড়ে দাও। 1/f সমান, এবার সূত্রটা লিখতে শুরু করি আমরা। কি রকম ভাবে লিখবে? লাইটটা এই জেনারেল ফর্মুলা একটা বলছে, এখান থেকে তোমরা লেন্স মেকারস ফর্মুলা, যা মেকারস ফর্মুলা সবগুলো বানাতে পারবে। লাইটটা প্রথমে কোন মিডিয়াম থেকে কোন মিডিয়ামে যাচ্ছে? প্রথম যেগুলো সারফেস ধরবে প্রত্যেকটা সারফেসের জন্য এক একটা করে রিফ্রাকশন হবে। এই সারফেসের জন্য একটা হবে 1 নম্বর, নাম্বারিং যদি করে দাও, ধরো এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর, এটা হচ্ছে 4 নম্বর। প্রত্যেকটা সারফেসে রেডিয়াস অফ কার্ভেচার দেওয়া রয়েছে r1 r2 r3 r4। তারা সেমও থাকতে পারে, আলাদা আলাদাও থাকতে পারে, ওটা কোশ্চেন অনুযায়ী আমরা ধরব। এটা হলো r1 r2 r3 r4। তাহলে এখানে রিফ্রাকশন যদি হয় তো বাইরের মিডিয়ামটাকে বলবো আমরা ইনসিডেন্ট মিডিয়াম, আর এর ভিতরেরটা হচ্ছে রিফ্র্যাক্টেড মিডিয়াম। এইখানে যদি রিফ্রাকশন 2 নম্বরে যদি হয় তখন mu1 টা ধরা হবে ইনসিডেন্ট মিডিয়াম, mu2 টাকে ধরা হবে রিফ্র্যাক্টেড মিডিয়াম। যখন এইখানে রিফ্রাকশন হবে 3 নম্বর সারফেসে তখন mu2 টা হবে ইনসিডেন্ট মিডিয়াম আর mu3 টা হবে রিফ্র্যাক্টেড মিডিয়াম। 4 নম্বর সারফেসে হবে তখন mu3 টা হলো ইনসিডেন্ট আর বাইরে চলে এলো আবার এর রিফ্র্যাক্টেড মিডিয়াম। ঠিক আছে? তাহলে রিফ্র্যাক্টেড আর ইনসিডেন্ট মিডিয়াম এরকম ভাবে ধরা হবে। আর রেডিয়াস অফ কার্ভেচারটা কি রকম ভাবে ধরবে বলো তো? যে সারফেসটা তোমাদের ওই নাগ নাগিন বলেছিলাম মুখ ওইদিকে করে থাকে ওইগুলো পজিটিভ ধরবো, আর যাদের মুখ তোমাদের দিকে থাকবে ওইগুলোকে নেগেটিভ ধরবে। ইকুয়েশন ধরে বানাও, তোমরা বলো প্রথমে কি করবে? ইনসিডেন্ট রিফ্র্যাক্টেড, এইটা উপরে আমরা কি লিখি? চেঞ্জ ইন রিফ্র্যাক্টিভ ইনডেক্স, মানে ফাইনাল মাইনাস রিফ্র্যাক্টেড মাইনাস ইনসিডেন্ট, তাহলে mu1 minus 1 divided by r1 টা বলো, পজিটিভ নেগেটিভ বলতে চলে যাও, পজিটিভ r1, তারপরে আবারটা যোগ করতে চলে যাও, তারপরে এটা কি হবে? এটা ইনসিডেন্ট, এটা রিফ্র্যাক্টেড, কি লিখবে? mu2 r2 ও পজিটিভ, তারপরের জন্য এটা ইনসিডেন্ট, এটা রিফ্র্যাক্টেড, কি লিখবে? mu3 minus mu2 by r3 টা কি পজিটিভ না নেগেটিভ? মাইনাস r3, তারপরে আবার এখান থেকে এর বেরিয়ে গেল, তাহলে এটা হচ্ছে রিফ্র্যাক্টেড, এটা হচ্ছে ইনসিডেন্ট। 1 minus mu3 divided by r4 টা বলো কত? নেগেটিভ মাইনাস r4। এইরকম ভাবে একটা লাইনেই আমরা ডাইরেক্ট আনসার বলতে পারবো। এটা তো একটু বড় করে বলে দিলাম, জেনারেলাইজ ফর্ম বললাম,
তোমাদের অঙ্ক যেটা আসবে কিরকম ভাবে থাকবে, ধরো এই কোশ্চেনটাই যেটা এসেছিল তোমাদের, ধরো এটাই আমরা করছি, দুটো লেন্স ছিল, এই লেন্স এই লেন্স, এর মধ্যে কি রয়েছে, এটা গ্লাস মিউ জি, এটাও রয়েছে মিউ জি, মিউ জি এর মান দেওয়া রইলো কত, মিউ জি সমান লিখলো 1.5, এদের মাঝখানে যে জায়গাটা রয়েছে তাকে জল দিয়ে ভরে দাও, এই জলের রিফ্র্যাক্টিভ ইনডেক্স ধরো মিউ ডব্লিউ, এটা দেওয়া রয়েছে 4/3, ঠিক আছে। এর কম্বিনেশনের ফোকাল লেন্থ বার করো, তো কম্বিনেশনের ফোকাল লেন্থ এই সূত্র দিয়েও বার করতে পারো, এখান থেকেও বার করতে পারো, অথবা এখান থেকেও বার করতে পারো, ডাইরেক্ট বার করা যেতে পারে। রেডিয়াস অফ কার্ভেচার, আচ্ছা রেডিয়াস অফ কার্ভেচার এর যতটা রয়েছে এরও ততটাই রয়েছে, রেডিয়াস অফ কার্ভেচার তাদের সমান দেওয়া রয়েছে, তার মাঝখানে যে জল দিয়ে ভরে দিলাম এটা একটা কনকেভ লেন্সের মতন বিহেভ করছে না, এর রেডিয়াস অফ কার্ভেচার কত হবে, যতটা এদের রয়েছে ততটা হবে, ততটাই। এবার ডাইরেক্ট লিখতে শুরু করো, 1/f সমান যদি আমরা লিখি, 1/f সমান যদি আমরা লিখি কি লিখবো বলো, এখানে মিউ জি মাইনাস 1, মিউ জি এর মান কত 1.5, মানে 1.5, তো কি লিখবে এখানে বলো, 3/2 মাইনাস 1, তাহলে কত আসবে, 1/2 ডিভাইডেড বাই এর আর, প্লাস না মাইনাস, প্লাস, প্লাস, তারপরে আবার এখান থেকে এর ভিতরে ঢুকলো, এখান থেকে যদি এর ভিতরে ঢুকে তাহলে রিফ্র্যাক্টেড এইটা, ইনসিডেন্ট এইটা, মানে 4/3 মাইনাস ডিভাইডেড বাই আর টা প্লাস না মাইনাস, 3/2 হবে তো, এখানে ঢুকছে, এখান থেকে এখানে যাচ্ছে, তাই তো, আগে গ্লাস থেকে সরি ওয়াটার থেকে গ্লাস 3 নম্বরে, এটা ধরো 1 নম্বর, এটা 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, চারটা ধরতে হবে, তাহলে এখানে কি লিখবে বলো, 1/2 মাইনাস 4/3 ডিভাইডেড বাই প্লাস না মাইনাস, প্লাস আর, এবার আবার বেরিয়ে গেল, এর বেরিয়ে গেল, বেরিয়ে যদি বেরিয়ে যায় তাহলে কি লিখবে, 1 মাইনাস 3/2, 1 মাইনাস 3/2 ডিভাইডেড বাই এর আরটা প্লাস না মাইনাস, মাইনাস হবে, হাফ লিখছেন কেন? হ্যাঁ স্যার, 3/2 হবে গো, এটা না স্যার পরের দুটো। 2 মাইনাস 1, এটাই তো, এর পরের দুটো স্যার, এটা 3/2 হবে, তাহলে এখান থেকে আর যদি কমন নিয়ে নি, 1/r যদি কমন নিয়ে নাও, তো এখানে থাকবে কত বলো, 3/2, এখানে হচ্ছে মাইনাস মাইনাস 3/2, এখানে 3/2, এখানে মাইনাস 3/2, মাইনাস মাইনাস প্লাস 3/2, তো কটা 3/2 হলো, একটা, দুটো, তিনটে, চারটে, 3/2 কত হলো, যোগ করলে 12/2 তো, হ্যাঁ তাহলে 12/2 কত, 3/2 একটা, এখানে মাইনাস মানে প্লাস হবে, আর এখানেও দেখো প্লাস, মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হবে, 12/2 মানে 6, এটা হলো। এবার 4/3 কটা রয়েছে, একটা এদিকে মাইনাস 4/3, মাইনাস 4/3 দুটো রয়েছে, মাইনাস 8/3 হচ্ছে, মাইনাস 8/3, আর মাইনাস 1 এইখানে, মাইনাস 1 এইখানে, মাইনাস 2, এবার এটাকে যোগ করো, 4 থেকে 2 গেল কত হচ্ছে, 6 থেকে 2 গেল 4, এখানে গুণ করো, 3 4 12, 12 থেকে 8 গেল 4, তাহলে 4/3r, 4/3r, তাহলে f এর মান কত আসবে, 3r/4, এখান থেকেও করতে পারো, অথবা যদি এটা ইউজ করতে, এটা ইউজ করার জন্য আমাদেরকে f টা বার করে নিতে হতো, f টা এখান থেকে বার করতাম না, প্রথমে f1 আর f3 সমান হবে, তার মান কত লিখবো, r ডিভাইডেড বাই 2 ইনটু মিউ মাইনাস 1, মিউ কত, গ্লাসের জন্য মিউ বলো, গ্লাসের জন্য মিউ কত, গ্লাসের জন্য কত ছিল, 3/2, তাই না, 3/2 হচ্ছে কত লিখবে তখন, 3/2 মাইনাস 1, 1/2, আর এখানে 2 রয়েছে, 2 2 ক্যান্সেল হলো, তাহলে f এর মান কত আসবে, r, বুঝা গেল, তাহলে f1 আর f3 দুটোই r আসবে, আর f2 টা যদি বার করো মাঝখানেরটা, এটা তো ওয়াটারের জন্য রয়েছে, তো ওয়াটারের রিফ্র্যাক্টিভ ইনডেক্স এখানে বসাতে হবে,
that is equal to 4/3 তো 4/3 minus 1 কত হবে 1/3 তো 3 টা উপরে গেল হুম তো 3r/2 হলো এবার এখানে বসাও f1 এর জায়গা কি লিখবে r f3 এর জায়গা কি লিখবে r f2 এর জায়গা কি লিখবে 3r/2 2 টা উপরে গেল তো এবার 3r এলসিএম নাও এলসিএম নিলে কত পাবে ও সরি এটা হচ্ছে প্লাস আর এটা হচ্ছে মাইনাস তাই না f2 এর মান তো নেগেটিভ হবে f2 কোন মে লেন্স রয়েছে মাঝখানেরটা নেগেটিভ ডাইভার্জিং লেন্স এটা নেগেটিভ বসাতে হবে এবার 3r এলসিএম নাও এখানে 3 6 থেকে 2 গেল 4 4/3r 1 বাই ইকুইভ্যালেন্ট 1 বাই f ইকুইভ্যালেন্ট 4/3r এটা উল্টে দাও 3r/4 চলে আসবে 3r/4 চলে আসবে বুঝেছো তাহলে এরকম ভাবে কম্বিনেশন অফ লেন্স যদি দিয়ে দেয় লেন্সের কম্বিনেশনের ফোকাল লেন্থ যদি বার করতে বলে তাহলে আমরা এই সূত্র দিয়েও বার করতে পারি আর এইটা দিয়েও বার করতে পারি বুঝেছো we can solve the problem বলো তো যখন আলাদা আলাদা ফোকাস লেন্থ গুলো বার করব তখন মানে প্রত্যেকটা লেন্সের মিউটা এআর এর সাপেক্ষে নেব হ্যাঁ সবগুলো এর এর রেসপেক্টে থাকবে এইটা একটা আলাদা লেন্স সবগুলো লেন্সকে আলাদা আলাদা রেখেছিলাম কোথায় এয়ারে তাদের ফোকাল লেন্থটা কত হলো বার করলাম তারপর তাদেরকে একসঙ্গে কম্বাইন করে দিলাম তার ফোকাল লেন্থটা কি আইদার এই ফর্মুলা ধরে ইউজ করো আর এখানে ধরলে তো কোনো ব্যাপারই নেই ডাইরেক্ট ইউজ করতে পারো তুমি এবার এই ধরনের কম্বিনেশন যদি কখনো দেওয়া থাকে তাকে একদিকে সিলভারিং যদি করে দিই সিলভারিং তো তার অঙ্কগুলো কি রকম ভাবে করবে আর যদি মিরর আর লেন্সের কম্বিনেশন দিয়ে দেয় তার অঙ্কগুলো কি রকম ভাবে করবে এই একটা জিনিস তোমাদেরকে বলার বাকি থাকলো টাইমটা অনেক পেরিয়ে গেছে এটা আমরা নেক্সট ডে বলবো বলার পর তার অঙ্কগুলোকেও আমরা মানে খুব সহজভাবে কি রকম ভাবে করতে পারবো এটাও বলাবো বলার পর তখন অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট শুরু করব হে মাসুম তুই কোন ব্রাঞ্চের নাম লিখ পাশে কারা রয়েছে তোমাদের ক্যাম্পাসে নেই না কি এরা চলে পালা তোমরা